হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। তো এখন কিন্তু তোমাদের বসে থাকার সময় নয়, পড়াশোনা করার সময়। আজ থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে শুরু হচ্ছে তোমাদের জন্য একদম পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে বেসিক টু অ্যাডভান্স, একদম সিলেবাস ভিত্তিক, যেরমভাবে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে সেই সিলেবাস ভিত্তিক অঙ্কের ক্লাস, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা জায়গা তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবো। ওকে, তো এই যে সিরিজটা তোমরা চলবে, এই সিরিজটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম আরপি ম্যাথস গুরুকুল। এবং এই সিরিজের ক্লাসের পরে, প্রত্যেকটা ক্লাসের পরেই তোমরা ক্লাসের পিডিএফ এবং প্র্যাকটিস সেট আমাদের টেলিগ্রাম চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল থেকেই পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, বা তোমরা টেলিগ্রামে গিয়ে আরপি ম্যাথস গুরুকুল দিয়ে সার্চ করো, প্রথম যে চ্যানেলটি দেখতে হবে সেটাই আমাদের চ্যানেল। ওকে, প্রত্যেক বৃহস্পতিবার ও শনিবার ঠিক রাত 8টায় তোমরা এই ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আজকে আমরা নাম্বার সিস্টেম দেখব। কোনো অংশে একটা পেড ব্যাচে যেরকম ক্লাস করানো হয় তার থেকে অনেক বেশি, হয়তো কম কিন্তু নয়, এই যে ক্লাসটা হবে একদম বেসিক থেকে। যে ছেলেটা অঙ্কে কিচ্ছু জানে না, সেও অঙ্ক ক্লাস দেখে বলবে যে হ্যাঁ দাদা, আমি সব বুঝতে পেরেছি। ওকে, চলো। তো একদম প্রথম যে ক্লাসটি হবে সেটা নাম্বার সিস্টেমের ওপর হবে, এবং এই নাম্বার সিস্টেমে টোটাল ক্লাসটিকে আমি 9টা টাইপে আমি ভাগ করেছি। ঠিক আছে, আমরা প্রথম যে টাইপটা দেখব আর লাস্ট যে টাইপটা দেখব, এই প্রত্যেকটা টাইপ হচ্ছে আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। একদম শেষ অবধি দেখবে, আর পুরো ক্লাসটা, নাম্বার সিস্টেম একটা বিশাল বড় ক্লাস, বিশাল বড় চ্যাপ্টার। ঠিক আছে, নাম্বার সিস্টেম না জানলে অঙ্কের এবিসিডির মধ্যে এ জানাও হবে না। ওকে, সো এই পুরো ক্লাসটাকে আমি 3টে পার্টে ভাগ করব। আমি 3টে ক্লাস করব এই নাম্বার সিস্টেমের ওপর। আজকে আমরা প্রথম ক্লাস দেখব। প্রথম ক্লাসে আমরা টাইপ 1টাকেই শুধু দেখব, কারণ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড জানতে হবে নাম্বার সিস্টেমের। তো এখানে অনেক কিছু গল্প আছে, সেই গল্পটা বলতে আমাদের সময় লাগবে। বাকি টাইপ 2, টাইপ 3 থেকে আরম্ভ করে টাইপ 9 অবধি, এই যে 8টা টাইপ, সেই 8টা টাইপ আমরা দুটো ক্লাসে কভার করে নেব। ওকে, সো আজকে আমরা প্রথমে শিখছি যে ব্যাকগ্রাউন্ড অফ নাম্বার সিস্টেম। দেখো, নাম্বার সিস্টেমের সংজ্ঞা বা সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি, পুরো ক্লাসটা কিন্তু বেঙ্গলি ইংলিশ মিক্স করেই হবে। বাংলাতেও বলবো, ইংলিশেও বলবো, কোনো চাপ নেই। দেখো, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের সংজ্ঞা আমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, কোনো পরীক্ষা দিয়ে আসে না। তবুও আমাদের জেনে রাখা দরকার যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম মানে কি। আমরা সাধারণত যে ডিজিটগুলো বাস্তবে ব্যবহার করি, বা কিছু ডিজিট আছে যেগুলো বাস্তবে ব্যবহার করি না, ঠিক আছে, সেই সমস্ত যে ডিজিট বা সংখ্যা বা অঙ্ক, এদের ব্যবহার করব কিভাবে, ঠিক আছে, এবং সেই ব্যবহারের নিয়মাবলী যেখানে আমাদের বলা হয়েছে বা বিবৃত করা হয়েছে, সেই সিস্টেমটাকেই বলা হয় নাম্বার সিস্টেম। ওকে, তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে গণিতের বিভিন্ন ধরনের সংখ্যা, তাদের প্রকাশ ও ব্যবহারের নিয়মকে একত্রে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার এই নাম্বার সিস্টেমকে কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে বাবা। ঠিক আছে, কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে। সেই ভাগগুলো কী কী, খুব ভালো করে বুঝবে। ফার্স্ট ওয়ান হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমে সাধারণত 0 থেকে 9 অবধি 10টা সংখ্যা ব্যবহার করা হয়, 10টা অঙ্ক বা 10টা ডিজিট ব্যবহার করা হয়। এবার অঙ্ক কী, সংখ্যা কী, নাম্বার কী, প্রত্যেকটা জিনিস আমরা শিখবো, খুব ভালো করে বুঝবে। তাহলে 0 থেকে 9 অবধি 10টা সংখ্যা ব্যবহার করা ডেসিমেল নাম্বার সিস্টেম, যেটা একে বলা হয় বেস 10। ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কি 10। ঠিক আছে, এরপরে যে সিস্টেমটি আছে, এরপরে যে 3টে সিস্টেম আমরা দেখছি এখানে দেওয়া হয়েছে, 3টে সিস্টেম কিন্তু আমাদের বর্তমানে যে ক্লাস হবে নাম্বার সিস্টেমে তার সঙ্গে কোনো যোগ নেই, বা আমাদের পরীক্ষার সঙ্গে কোনো যোগ নেই, কিন্তু জেনে রাখা দরকার, তাই বলে রাখি। বাইনারি সিস্টেম, যেটা আমাদের কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয়, যেখানে একমাত্র দুটো ডিজিট নিয়ে কাজ করা হয়, 0 এবং 1, এবং যার বেস হচ্ছে 2। ঠিক আছে, তাহলে মনে রাখবো যে বাইনারি সিস্টেম কম্পিউটার সিস্টেম পদ্ধতিতে বা কম্পিউটার প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয়, এবং সেখানে দুটো ডিজিটের ব্যবহার হয়, সেটা হচ্ছে 0 এবং 1। ওকে, অক্টাল নাম্বার সিস্টেম, যেখানে আমাদের 0 থেকে 7, 8টা নাম্বার ব্যবহার করা হয়, এবং সেখানে বেস হচ্ছে জন্য 8। আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, যেখানে আমরা দেখব যে 0 থেকে 9 অবধি সংখ্যা 10টা ডিজিটে ব্যবহার করা হচ্ছে, এবং A to F আলফাবেটও ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা নিউরো আলফাবেটিক একটা নাম্বার সিস্টেম। ওকে, যেখানে নাম্বারও আছে এবং আলফাবেটও আছে। ক্লিয়ার? বলো তো, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার এই যে গল্পটা বললাম, এটা তোমাদের পঞ্চায়েত এক্সামের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু আমাদের নাম্বার সিস্টেম শুরুর আগে এটা জানা দরকার। আমরা সাধারণত ডেসিমেল নাম্বার সিস্টেম নিয়ে আমাদের কাজ। ওকে দাদা, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার
এবার যে তোমাদের বললাম যে ডেসিমেল নাম্বার সিস্টেমে আমাদের দেখতে পেলাম যে 0 থেকে, আচ্ছা এক সেকেন্ড কারিটা চেঞ্জ করে নিই, 0 থেকে 9 অবধি এই দশটা দশটা ডিজিটের ব্যবহার করা হয়। এই দশটা কিসের ব্যবহার করা হয়? ডিজিটের। তাহলে এই দশটা ডিজিট আমরা যদি লিখে নিই, একটু দেখেন কীভাবে লিখবো আমরা। এক, তার আগে 0, তারপর 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে? তাহলে এই যে প্রত্যেকটা গল্পকে আমরা দেখছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। তাহলে যে দশটা জিনিস আমি এখানে লিখলাম, এই দশটা জিনিসের প্রত্যেকটাকে আমরা বলে থাকি ডিজিট বা অঙ্ক। এদের কি বলা হয়ে থাকে? এদের বলা হয়ে থাকে ডিজিট বা অঙ্ক। বাংলায় কি বলা হয়ে থাকে? অঙ্ক। তাহলে কি শুধুমাত্র এদেরকে ডিজিটই বলবো? আমি যদি এদের থেকে একটাকে, যে কোনো একটাকে তুলে নিয়ে চলে এলাম, সাপোজ আমি এককে তুলে নিয়ে চলে এলাম, দিয়ে এখানে এক লিখলাম, তাহলে এক কি সংখ্যা নয়? এক কি তাহলে সংখ্যা নয়? একদম এক সংখ্যাও বটে, যেখানে এক হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে একটা মাত্র ডিজিট আছে। বোঝা গেল? তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো? না এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা এক অঙ্কের সংখ্যা। ঠিক আছে? ওয়ান ডিজিট নাম্বার। ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে ডিজিট আর নাম্বারের মধ্যে ডিফারেন্স কি। যখন আমরা বৃহৎ একটা, আমি সাপোজ একটা সংখ্যা বললাম যে 1, 2, 3, 4, এই 1, 2, 3, 4-এর মধ্যে এই 4, 3, 2, 1 এদের ইন্ডিভিজুয়ালিটি হচ্ছে, এদের কি না এক একটা করে ডিজিট। তাই কয়েকটা ডিজিটকে যদি পাশাপাশি বসিয়ে দিই, তাহলে যে গল্প তৈরি হয়, ঠিক আছে, কয়েকটা ডিজিট অ্যাকিউমুলেট হয়ে একসঙ্গে এক জায়গায় বসে একটা কি তৈরি করে? সংখ্যা বা নাম্বার তৈরি করে। তাহলে এদের অ্যাকিউমুলেটভাবে একত্রে আমরা সংখ্যা বা নাম্বার বলবো। আর এদের ইন্ডিভিজুয়ালি, মানে 3, 4, 2, 1, ইন্ডিভিজুয়ালি এদের আমরা কি বলে থাকবো? অঙ্ক বা ডিজিট। ক্লিয়ার? বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার তো আমি কি জানলাম যে একটা অঙ্ক যদি আমি শুধু 1 লিখি বা 2 লিখি বা 3 লিখি বা 4 লিখি, এরাও কিন্তু ডিজিট। এরাও কিন্তু নাম্বার। এটা কি ধরনের নাম্বার বা কি ধরনের সংখ্যা? না এক অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যা। ক্লিয়ার? বলে একদম ঠিক। তো যখনই আমি এবার লিখবো, সাপোজ আমি লিখলাম 1, 2, তাহলে এটা কি হয়ে গেল? এক আর দুটো ডিজিট পাশাপাশি বসে একটা সংখ্যা তৈরি করলো, যেটাকে আমি বলবো 2 অঙ্কের সংখ্যা। ক্লিয়ার? বলে একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে? যখন আমি 3টে সংখ্যা লিখবো 1, 2, 3, তখন এটাকে কি বলবো? 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে? আবার যখন যেমন এটা লিখেছি 1, 2, 3, 4, এটাকে কি লিখবো? 4 অঙ্কের সংখ্যা। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে প্রত্যেকটা ডিজিট যখন একসঙ্গে অ্যাকিউমুলেট হয়ে বসে, এটা 3টা ডিজিট হতে পারে, 4টা ডিজিট হতে পারে বা একটা ডিজিট হতে পারে, অ্যাকিউমুলেট হয়ে বসে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় বা একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে নাম্বার বা সংখ্যা অথবা ডিজিট এবং অঙ্ক, এদের মধ্যে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে? এবার এখান থেকেই এই ডিজিট বা নাম্বার, ডিজিট এবং নাম্বার অথবা অঙ্ক এবং সংখ্যা, এদের মধ্যে যখনই তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে গেল, তখনই যে কনসেপ্টটা উঠে আসে, সেই কনসেপ্টটাও আসে ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। ঠিক আছে? ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু কি? ঠিক একই গল্প। যখন আমি ডিজিট বুঝে গেছি, সাপোজ তোমার একটা সংখ্যা বললাম 3, 5, 4, 7, তাহলে তুমি বলবে যে এখানে এই যে 7, এই যে 4, এই যে 5, এই যে 3, এরা কি? এরা প্রত্যেকে হচ্ছে আমাদের ডিজিট। অর অঙ্ক। এরা একত্রে বসে যে সিস্টেমটা তৈরি করেছে, এই 3, 5, 4, 7, একে একটা আমি বলবো নাম্বার বা সংখ্যা।
হ্যাঁ কি না? ক্লিয়ার? বলো তো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার এই যে 3547-এর মধ্যে এই সেভেন, এই সেভেনটাকে দেখে কি মনে হচ্ছে? এই সেভেনটাকে দেখে সেভেন ডিজিটের মতোই লাগছে। তাই সেভেনকে বলবো সেভেনের ফেস ভ্যালু। ফেস ভ্যালু, ঠিক আছে? তাহলে 3547-এর মধ্যে সেভেনের ফেস ভ্যালু কি না সেভেন। ফেস ভ্যালু সবসময় ডিজিটকে রিপ্রেজেন্ট করে। ফেস ভ্যালু সবসময় কাকে রিপ্রেজেন্ট করে? ডিজিটকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি ফেস ভ্যালু চিনে ফেললাম কি? ফেস ভ্যালু ইজ নাথিং বাট ডিজিট। ফেস ভ্যালু ইজ নাথিং বাট ডিজিট। ফেস ভ্যালু সবসময় ডিজিটকে রিপ্রেজেন্ট করে। আর এই ফেস ভ্যালুরই বাংলা হচ্ছে কি? অভিহিত মান। ঠিক আছে, বাংলায় একে অভিহিত মান হিসাবে বলা হয়। তাহলে বলো 3547-এর সেভেনের অভিহিত মান কত না সেভেনের ফেস ভ্যালু কত না সেভেন। সিমিলারলি যদি বলে ফোরের ফেস ভ্যালু কত না এটা হচ্ছে ফেস ভ্যালু কত ফোর। ঠিক আছে, ফাইভের ফেস ভ্যালু কত দাদা ফাইভ। ঠিক আছে, বোঝা গেছে? বলো তো একদম ঠিক। এবার যখন আমি ফেস ভ্যালু থেকে প্লেস ভ্যালুতে চলে আসব তখন আমাকে প্লেস জানতে হবে। তাহলে প্লেস জানবো কী করে? প্রত্যেকটা প্লেসের একটা নির্দিষ্ট মান থাকে। যেমন আমি এই সংখ্যাগুলোকে বসাচ্ছি, এই যে 3547, সাপোজ আমি 3547 কিনলাম, 3547 কিনলাম, এখানে চারটে ডিজিট যে চারটে জায়গায় বসেছে এই প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট নাম এবং এর ভ্যালু আছে। যেমন এই প্রথম যে জায়গাটা সেভেন, এই প্রথম জায়গাটাকে বলা হয় ইউনিট প্লেস বা একক স্থান। ঠিক আছে, তাহলে ইউনিট প্লেসের অ্যাকচুয়াল ভ্যালু কত? এই প্লেসটার ভ্যালু কত? এই প্লেসটার ভ্যালু হচ্ছে 10⁻0। এই প্লেসটার ভ্যালু কত? 10⁻0। তাহলে যখনই এই 7 10⁻0-র জায়গায় বসে আছে তাহলে এই 7-এর মান কত হবে? সবসময় মনে রাখবো এই ডিজিটের সঙ্গে এই প্লেসের ভ্যালু গুণ করে সবসময়, প্লেসের ভ্যালু গুণ করে সবসময় তার প্লেস ভ্যালু হয়। ক্লিয়ার? যেমন ধরো আমি বললাম যে প্লেস ভ্যালু অফ সেভেন, আমি কি বলবো? প্লেস ভ্যালু অফ সেভেন। আমি কি বলবো প্লেস ভ্যালু অফ সেভেন? না ডিজিটের সঙ্গে সেই প্লেসের অ্যাকচুয়াল ভ্যালু, সেই প্লেসের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 10⁻0। তাহলে 7 ইন্টু 10⁻0। আর যখন আমরা সূচক পড়ব তখন দেখব যে কোনো একটা সংখ্যার পাওয়ার যখন 0 হয় তার অ্যাকচুয়াল মান হয়ে যায় 1। তার মানে 7 ইন্টু 1 7 হয়ে যাবে। 7 হয়ে যাবে আমরা কি না এই প্লেস সেভেনের প্লেস ভ্যালু। ক্লিয়ার? সেভেনের প্লেস ভ্যালু, আমি বললাম সেভেনের প্লেস ভ্যালু কত না 7 ইন্টু 10⁻0। যখনই সেভেন থেকে আমি পরের সংখ্যা চার মানে পরের ঘরে আমি প্রবেশ করছি, পরের ঘরের দিকে যাচ্ছি, মনে রাখবো আমার কিচ্ছু না, সেই প্লেসের অ্যাকচুয়াল ভ্যালু 10-এর পাওয়ার ক্রমশ 1 বৃদ্ধি পাবে। 10-এর পাওয়ার ক্রমশ 1 করে বৃদ্ধি পাবে। মানে 10-এর পাওয়ার ছিল 0, 0-র সঙ্গে 1 যোগ করলে কত হয়? 1। তার মানে এখানে প্লেস ভ্যালু কত হয়ে গেল না এই প্লেসটার ভ্যালু হচ্ছে 10⁻1। তাহলে এখানে 4-এর প্লেস ভ্যালু কত না 4 হচ্ছে একটা ডিজিট, ডিজিটের সঙ্গে সেই প্লেসের ভ্যালু গুণ করে দেবো। তাহলে প্লেস ভ্যালু অফ 4 কী হয়ে গেল? প্লেস ভ্যালু অফ 4 কী হয়ে গেল? অর্থাৎ 4 ইন্টু 10⁻1। তাহলে 4 ইন্টু 10⁻1 কত হয়ে গেল না 40। ক্লিয়ার? তাহলে যখনই আমাকে 3547 এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, 3547 এই সংখ্যাটা দিয়ে দিয়েছে এবং এখানে আমাকে বললো চারের প্লেস ভ্যালু কত বা চারের স্থানীয় মান কত। প্লেস ভ্যালুর বাংলা হচ্ছে কি স্থানীয় মান। স্থানীয় মান কত? আমি কি করব? দেখবো চারের পরে কটা সংখ্যা আছে, চারের পরে একটা সংখ্যা আছে, ব্যাস চারের পাশে একটা শূন্য বসিয়ে দেবো, 40 হয়ে গেল চারের প্লেস ভ্যালু। ক্লিয়ার? সিমিলারলি যখন আমি 4 থেকে 5-এ মুভ করবো, আবার একবার পরের এতে লিখছি ভালো করে বুঝতে পারবে। 3547 ভালো করে বুঝবে। তাহলে 7-এর আমি প্লেস ভ্যালু কী পেয়ে গেলাম? 7-এর প্লেস ভ্যালু হয়ে গেছে 7 হচ্ছে একটা ডিজিট আর এই প্লেসের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 10⁻0। তাহলে 7 ইন্টু 10⁻0 মানে 7 ইন্টু 1 দ্যাট ইজ 7। ক্লিয়ার? বলো তো একদম ঠিক। 4-এর তাহলে আমার প্লেস ভ্যালু কত না 4, 4 যে স্থানে বসে আছে, যে প্লেসে বসে আছে সেই প্লেসটার ইন্ডিভিজুয়াল ভ্যালু হচ্ছে 10⁻1। ক্লিয়ার? তাহলে 4 ইন্টু 10⁻1 মানে হচ্ছে 4 ইন্টু 10 দ্যাট ইজ 40। 5 কোন স্থানে বসে আছে না
এখানে হচ্ছে 10 এর পাওয়ার 1 বৃদ্ধি পাবে, মানে 10 স্কোয়ার, এই প্লেসটির অ্যাকচুয়াল ভ্যালু 10 স্কোয়ার, মানে 100 বা শতক স্থানীয় স্থান বাংলায় বলতাম। তাহলে এই 10 স্কোয়ারের সঙ্গে আবার 5 গুণ হবে, তার মানে 5 × 100 মানে 500। তাহলে দেখো 5-এর পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, 5-এর পাশে দুটো শূন্য বসিয়ে দাও, ব্যাস প্লেস ভ্যালু পেয়ে গেলাম। 3-এর পাশে তাহলে কটা সংখ্যা বসাবো? না 3-এর পরে আমি একটা, দুটো, তিনটে জিরো বসাবো, ব্যাস। তাহলে 3-এর প্লেস ভ্যালু কত হয়ে গেলো? 3000। তাহলে এটা অ্যাকচুয়ালি কোন প্লেসে আছে? না 10⁻³ প্লেসে, 10⁻³ প্লেসে। তাহলে আলটিমেট 3 × 10⁻³ করলে কত হবে? 3000। তাহলে ক্লিয়ার যে কী করে আমি প্লেস ভ্যালু পাচ্ছি? বলে তো একদম ঠিক। তাহলে এরা সবাই হচ্ছে কি? প্লেস ভ্যালু। আর এদের ফেস ভ্যালুগুলো কি কি? না ডিজিটগুলো যেগুলো সেগুলি হচ্ছে ফেস ভ্যালু। তাহলে এটা হচ্ছে ফেস ভ্যালু। তাহলে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। এবার যদি বলে যে 7-এর ফেস ভ্যালু আর 7-এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত? 7 - 7 কত হবে? 0 হবে। তাহলে মনে রাখবো যে ইউনিট প্লেসে বা 10⁻0 প্লেসে সবসময় প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু মান সেম হয়, তাহলে ডিফারেন্স 0 হচ্ছে। যদি বলে 10th প্লেসে বা 4-এর প্লেস ভ্যালু ও ফেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত? তাহলে 4-এর প্লেস ভ্যালু হচ্ছে 4 × 10 40, আর 4-এর ফেস ভ্যালু হচ্ছে 4। তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 40 - 4 36। ক্লিয়ার? সিমিলারলি এখানেও পাবো, এখানেও পাবো। এটা তোমরা বার করে আমাকে কমেন্ট বক্সে ছুড়ে মারবে। ক্লিয়ার? এবার এই প্লেসগুলো সম্বন্ধে আমি ধারণা পেয়ে গেলাম। এই প্লেসগুলোকে বাংলায় কি বলে সেটা একবার দেখে নিতে পারি, ঠিক আছে? কারণ বাংলা না জানলে তোমরা আবার একটুখানি কনফিউশন বোধ করবে যে বাংলাটা ঠিক জানলাম না, ঠিক আছে? এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি 7 যে প্লেসে বসে আছে সেটা 10⁻0 প্লেস। 10⁻0 প্লেসকে আমরা বলে থাকি একক স্থান। ওকে, বোঝা গেল? বলে দাও একদম ঠিক। 4 কোন প্লেসে বসে আছে? 10⁻1 প্লেস। তাহলে 10⁻1 প্লেসকে আমরা বলে থাকি 10⁻1 প্লেসকে আমরা বলে থাকি দশক স্থান। ওকে, 5 কোন প্লেসে বসে আছে? 10 স্কোয়ার প্লেসে। তাহলে 10 স্কোয়ারটাকে আমরা কি বলে থাকি? শতক স্থান। ওকে, তার মানে আলটিমেট একক স্থান মানে হচ্ছে 1 গুণ, দশক স্থান মানে 10 গুণ, শতক স্থান মানে হচ্ছে 100 গুণ। আর এটা হচ্ছে আমার 10⁻3। 10⁻3 হচ্ছে কি স্থান? না হাজার স্থান। হাজার মানে কি আমি দেখবো? একের পিছনে 3টে শূন্য, ঠিক আছে? এরপর আমরা যেমন বাচ্চাবেলায় শিখেছিলাম একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। শিখেছিলাম তো? বলো একদম ঠিক। তাহলে একক স্থান মানে হচ্ছে কি দেখলাম? তাহলে একক স্থান মানে হচ্ছে 1 গুণ, দশক স্থান মানে হচ্ছে 10 গুণ, শতক স্থান মানে হচ্ছে 100 গুণ, হাজার স্থান মানে একের পিছনে 3টে শূন্য, অযুত স্থান মানে হচ্ছে একের পিছনে 4টে শূন্য, লক্ষ স্থান মানে একের পিছনে 5টা শূন্য, নিযুত স্থান মানে একের পিছনে 6টা শূন্য। ওকে, আর কোটি স্থান মানে হচ্ছে একের পেছনে কটা শূন্য? 7টা শূন্য। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে আমি এই এতগুলো শূন্যকে না ক্যারি করে আমি কিভাবে ভাববো? না 10 স্কোয়ার মানে হচ্ছে 1, 10⁻1 মানে হচ্ছে 100, 10⁻2 মানে হচ্ছে আমার, সরি 10⁻1 মানে 10, 10⁻2 মানে 100, 10⁻3 মানে হচ্ছে 1000। তাহলে আমি ক্রমশ ভাববো 10-এর পাওয়ার। আমি এতগুলো শূন্যকে ক্যারি করবো না। ক্লিয়ার? তাহলে বোঝা গেল? বলে একদম ঠিক। তাহলে আমি যদি অনেক বড়, আমি একটা লক্ষ্যযুক্ত একটা সংখ্যা দিই, তারও তুমি প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু বলতে পারবে তো? বলে একদম বলতে পারবো। তাহলে একটা উদাহরণ দেখে নিই। যেমন আমি বললাম যে 7 5 9 3 8 2 1 0। ওকে, এটা একটা সংখ্যা বললাম। এখানে 1 2 3 4 5 6 7টা একদম। তাহলে বললাম এখানে সাতের সাতের আমি কী বলবো? না 7-এর আমার প্লেস ভ্যালু বলো। তাহলে আমি দেখতে পাচ্ছি 7 কততম প্লেসে আছে? ক্রমশ এখানে এটা হচ্ছে 10⁻0 প্লেস, এটা 10⁻1, এটা 10⁻2, এটা 10⁻3, এটা 10⁻4, এটা 10⁻5, এটা 10⁻6, এটা 10⁻7। তাহলে 7-এর প্লেস ভ্যালু কত হবে? 7 × 10⁻7। দ্যাটস ইট। তাহলে 7-এর ফেস ভ্যালু কত? না 7।
তাহলে তোমার ডিফারেন্স কত না 7 × 10⁻7 -7। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। বোঝা গেছে? একদম বোঝা গেছে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে যদি বলে 3-এর প্লেস ভ্যালু কত, তোমরা কী বলবে না 3 × 10⁻4, 3 × 10⁻4। এবার এই প্লেস ভ্যালু আর প্লেস ভ্যালু সংক্রান্ত অঙ্ক আমরা টাইপ 2তে দেখবো, তখন আমরা সেগুলো প্র্যাকটিস করে নেবো। ক্লিয়ার? চলো এবার আমরা চলে আসি ক্লাসিফিকেশন অফ নাম্বারস ইন ডেসিমেল নাম্বার সিস্টেম। এই ডেসিমেল নাম্বার সিস্টেম যেখানে আমরা দেখলাম যে 0 থেকে 9 অবধি টোটাল 10টা ডিজিট নিয়ে কাজ। এই 10টা ডিজিটকে বিভিন্ন রূপে ব্যবহার করে বিভিন্ন রকম নাম্বার তৈরি করা হতে পারে। ওকে, এবং তাদের একটা ক্লাসিফাই করা, তাদের বিভিন্ন রকম গ্রুপে ক্লাসিফাই করা হয় এই ডেসিমেল নাম্বার সিস্টেমে। ঠিক আছে, এবার সেই গল্পটাই আমরা দেখব কত রকমের নাম্বার হতে পারে। ঠিক আছে, কত রকমের সেট হতে পারে, কত রকম নাম্বারের সেট বা কত রকম নাম্বারের গ্রুপ হতে পারে, এটাই আমরা শিখবো এই ক্লাসিফিকেশন সিরিজে। ওকে, এবার এই ক্লাসিফিকেশনের মধ্যে আমি দেখব প্রথমেই যে আমরা সব আমরা গণিত শাস্ত্রে যত রকমের সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে সাধারণত দুটো পার্টে ভাগ করা হয়ে থাকে। পঞ্চায়েত এক্সামের জন্য তোমাদের এত গল্প শোনার দরকার নেই, এত গল্প জানার দরকার নেই। মনে রাখবো যে সমস্ত নাম্বারকে নাম্বারস দুটো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে রিয়েল নাম্বার, আর দ্বিতীয়ত হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এবার এই কমপ্লেক্স নাম্বার নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব না, এটা আমরা আলোচনা করব যখন আমরা নাম্বার সিস্টেমের জন্য একটি ক্লাস, আমি দুটো আমাদের ক্লাস চলছে। একটা হচ্ছে সমস্ত স্টেট এক্সামের জন্য, যেখানে WBCSও আছে, ইভেন SSC CGLও কভার করা যাবে। ঠিক আছে, সেরকম একটা ক্লাসও চলছে। আর এটা হচ্ছে শুধু পঞ্চায়েতের জন্য। তাহলে যখন আমি ওই ক্লাসটার নাম্বার সিস্টেম পড়াবো তখন আমি এই গল্পটাও করবো। ওকে, ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। এখন আমরা নাম্বার সিস্টেমের রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব। রিয়েল নাম্বার যেটাকে বলা হয় বাস্তব সংখ্যা। ওকে, বাস্তব সংখ্যা। তাহলে বাস্তবে যে সমস্ত সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে তাদেরই আমরা রিয়েল নাম্বার বলে থাকি। ওকে, এবার রিয়েল নাম্বারকে সাধারণত দুটো পার্টে ভাগ করা হয়। কি কি? রিয়েল নাম্বারকে দুটো পার্টে ভাগ করা, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা বলে থাকি রেশনাল নাম্বার, অমূলদ সংখ্যাকে আমরা বলে থাকি ইরেশনাল নাম্বার। দেন হোয়াট ইজ রেশনাল নাম্বার অ্যান্ড হোয়াট ইজ ইরেশনাল নাম্বার, প্রত্যেকটা জিনিস শিখবো, খুব ভালো করে বুঝবে। তাহলে মূলদ এবং অমূলদ উভয় সংখ্যার সমষ্টিকেই বাস্তব সংখ্যা বলা হয়, বা এই উভয় সংখ্যার সংযোগে যে সেট তৈরি হয় সেই সেটটাকে বলা হয় বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, রিয়েল নাম্বারের সেট। এবার এর মধ্যে উদাহরণ দেখতে পাচ্ছি 2, আমরা জানি যে 0 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা 2। -5 মানে 5-এর গায়ে একটা মাইনাস চিহ্ন যাবে, নেগেটিভ সংখ্যা বলতে পারি। √2 আমরা জানি রুটের ব্যবহার হয়। √2 কী ধরনের সংখ্যা, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, সেটা আমরা পরে বলছি। ঠিক আছে, পাই আমরা জানি বাইয়ের ব্যবহার করা হয়ে থাকে আমাদের পরিমিতিতে। পাই ইজিক্যাল টু আমরা অনেক সময় 22-এর ধরে থাকি। তাহলে পাই মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা সেটা প্রায় পরীক্ষায় আসে, সেটা নিয়েও জানবো। 3.14 এটা দশমিক সংখ্যা, যে দেখতেই পাচ্ছ। 2.57 7-এর মাথায় একটা দাঁড়ি দেওয়া আছে। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি আবৃত দশমিক। এটা দাঁড়িয়েও থাকতে পারে, বা এরকম 2.57 7-এর মাথায় একটা ফুটকিও থাকতে পারে। ঠিক আছে, এটাকে আমরা আবৃত দশমিক বা রেকারিং ডেসিমেল বলে চিনে থাকি। এবার এটা সম্বন্ধেও আমরা জানবো পুরো নাম্বার সিস্টেমের গল্পে, একটা গল্পও বাদ যাবে না। ওকে, খুব ভালো করে শুনবে মন দিয়ে একদম লাস্ট অবধি। দেখো, তাহলে আমরা প্রথমে মূলদ সংখ্যা জেনে নিই। মূলদ সংখ্যা কি না, যে সমস্ত সংখ্যাকে আমরা P/Q আকারে লিখতে পারি। দেন হোয়াট ইজ P/Q? তাহলে P মনে রাখবো, Pও একটা আমার সংখ্যা হবে। এই সংখ্যাটা কী ধরনের সংখ্যা হবে? P সবসময় এখানে হবে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, বা ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বারও বলতে পারি। এবার সেটা কি হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বার, এগুলো কি আমি পরে জানছি এটা কি। আমি মনে রাখবো যে আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে কতগুলো ডিজিট ব্যবহার করা হয়? 0 থেকে 9টা, 10টা ডিজিট ব্যবহার করা হয় না? তাহলে এই 10টা
10টা ডিজিটের মধ্যে যে কোনো ডিজিট হতে পারে পি এর ভ্যালু। ক্লিয়ার? তাহলে পি এর ভ্যালু কী হতে পারে? 0 থেকে 9-এর মধ্যে যে কোনো 10টা ডিজিট, যে কোনো 10টা, যে কোনো একটা ডিজিট, 0 থেকে 9-এর মধ্যে 10টা ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিট পি এর ভ্যালু হতে পারে। আর কিউ এর ভ্যালু কী হতে পারে? বলা আছে যে কিউ কখনো 0 হবে না। এটা হচ্ছে মূলত সংখ্যার ডেফিনেশন, যে সেই সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার বলবো যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো এবং যেখানে কিউ কখনো 0 হবে না। তার মানে কিউ এর ভ্যালু আমি 0 থেকে 9-এর মধ্যে 0কে বাদ দিয়ে দিলাম, তার মানে আমি 1 থেকে 9 অবধি টোটাল 9টা সংখ্যা নিতে পারবো। ক্লিয়ার? বলো তো একদম ঠিক। তাহলে পি এর ভ্যালু 0 থেকে 9-এর মধ্যে 10টা সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, আর কিউ এর ভ্যালু 0 বাদ দিয়ে 1 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। ক্লিয়ার? বলো তো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এই যে পি বাই কিউ আকারে লিখছি, এই পি বাই কিউ আকারে আমরা যে সমস্ত সংখ্যাকে লিখতে পারি তারাই হচ্ছে মূলত সংখ্যা। তার মধ্যে দেখতে পারি, আমি দেখতে পাচ্ছি একটা ডিজিট শুধু 3 লেখা আছে। তাহলে 3কে আমরা কি লিখতে পারি? 3-এর তলায় আমি 1 লিখতে পারি। 3/1, 3/3কে 1 দিয়ে ভাগ করলে 3ই হয়। তাহলে 3/1 আকারে লিখতে পারি, এবং যেটা পি বাই কিউ আকার, দেখো পি এর ভ্যালু 3 লিখেছি, হতে পারে কিউ এর ভ্যালু 1 হতে পারে। একদম ঠিক। -5, তাহলে -5, এখানে তো মাইনাস ভ্যালু লিখতেই পারি। 0 থেকে 9-এর মধ্যে বলেছি, কিন্তু মাইনাস তো একটা সাইন, সে নিতেই পারে সাইন একটা, তার জন্য কোনো ম্যাটার নয়। কিন্তু আমি সংখ্যাটার দিকে, আমার ডিজিটের দিকে লক্ষ্য দেবো, ডিজিট আমার 0 থেকে 9-এর মধ্যেই আছে, কোনো অসুবিধা নেই। পি এর ভ্যালু, কি এর ভ্যালু, তাহলে কিউ এর ভ্যালু আমি কী দেখতে পাচ্ছি? কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, নিচে কোনো একটা সংখ্যাকে সবসময় ভগ্নাংশ আকারে লেখা যায়, এবং সেখানে কিছু নেই মানে হচ্ছে 1 আছে। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই পাওয়া যায়। ঠিক আছে, 6/7, দেখো তুমি 6/7কে পি বাই কিউ আকারে দেখতে পাচ্ছ, যে 6 হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা, এবং 7 হচ্ছে 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা। লিখতে পারি 0.25, এটাকে আমরা লিখতে পারি 25/100 লিখতে পারি। বলো একদম ঠিক। ঠিক আছে, এবার কিউ এর ভ্যালু সবসময় যে 1 থেকে 9-এর মধ্যে ডিজিট আমি একবার ব্যবহার করতে পারবো না দুবার ব্যবহার করতে পারবো, সেটা আমার ব্যাপার। আমি 1 থেকে 9-এর মধ্যে যে কোনো ডিজিটকে আমি ব্যবহার করতে পারি, কিন্তু এখানে দুটো শূন্য আছে। মনে রাখবো যে কিউ এর ভ্যালু 0 হবে না। 0 হবে না ইন দ্য সেন্স, কখনো এই প্রথম সংখ্যাটাই 0 হবে না, মানে ইউনিট ডিজিট যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু লাস্ট ডিজিট কখনো 0 হবে না। ক্লিয়ার? তার মানে এটা নয় যে 1-এর জন্য দুটো শূন্য আছে, তাহলে এটা কি ভুল? একদমই নয়। তাহলে মনে রাখবো যে সিঙ্গেল ডিজিট যদি ব্যবহার করি কিউ এ, সেটা কখনো 0 হতে পারবে না। যদি ডাবল ডিজিট ব্যবহার করি, তাহলে সেটার ইউনিট ডিজিট আমার 0 হতেই পারে। ক্লিয়ার? তাহলে 25/100 হচ্ছে কি না, একটা 25/100 হচ্ছে একটা মূলদ সংখ্যা, বা কি বলতে পারবো না, রেশনাল নাম্বার। ক্লিয়ার? বলে একদম ঠিক। 3.33, দুটো 3-এর মাথায় বার বা পৌনঃপুনিক। এবার এটাও আমরা শিখবো পরবর্তীকালে, যে এটাকে কীভাবে পি বাই কিউ আকারে লেখা যায়। এটা আমি এখন তোমাদের বলছি না, এটাকে কিভাবে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি সেটা তোমায় দেখাবো। কিন্তু এটা হচ্ছে সবসময় 3.33, এটাকে আমরা বলবো রেকারিং ডেসিমেল, সেটা সবসময় একটি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এবং এটা বিস্তারে পরে বলছিও, যখন আমরা ডেসিমেলে আসবো তখন এই গল্প বলবো আবার। ওকে, চল তাহলে নেক্সট আমি চলে আসি। এই যে মূলদ সংখ্যা আমরা শিখলাম, এই মূলদ সংখ্যাকেও আবার কিছু ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, মূলদ সংখ্যাকেও কিছু ভাগে ভাগ করা হয়। দেখো, আগে গল্পটা বলে দিই যে মূলদ সংখ্যাকে কত ভাগে ভাগ করা হয়। এখানেই গল্পটা একটু বলে দিই। মূলদ সংখ্যা, এটাকে মেনলি দুটো পার্টে আমি দেখবো। আমি এর দুটো গল্প আমি দেখব। মূলত সংখ্যার প্রথম যে পার্টটা, সেটাতে আমরা দেখব ইন্টিজার্স। ওকে, আর নেক্সট আমরা দেখব এই দুটো পার্ট, একটা হচ্ছে ইন্টিজার্স আর একটা হচ্ছে আমার ডেসিমেল। ওকে, তাহলে ইন্টিজার্স যেটাকে আমরা এর পরেই দেখব, যে পূর্ণ সংখ্যা, যাকে আমরা কি বলে থাকি? পূর্ণ সংখ্যা, বাংলায় বলে থাকি পূর্ণ সংখ্যা। ওকে, ডেসিমেল যাকে আমরা বলে থাকি দশমিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে ইন্টিজার্সের মধ্যেও আবার অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা, এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, সেটা আমরা পরে শিখছি। তাহলে চলে আসি ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা কি। ওকে, ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেখানে আমরা কখনো কোনো নাম্বারের মধ্যে কোনো খণ্ড দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা এবং 0 মিলিয়ে যে সমস্ত সংখ্যা আমরা দেখতে পাবো, সেই সমস্ত সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, এবং সেখানে কখনোই কিন্তু দশমিক সংখ্যা থাকবে না।
ঠিক আছে, তার মানে গণিত আমরা ডেসিমেল সিস্টেমে যে ডিজিটগুলো আমরা দেখেছি 0 to 9, এই ডিজিটগুলোর মধ্যেই এই ডিজিটগুলো নিয়েই সংখ্যা থাকবে এবং এই ডিজিটগুলোর মধ্যে নেগেটিভ সংখ্যাও আমরা ইনক্লুড করব পূর্ণ সংখ্যায়। তার মানে কি, ইন্টিজার হচ্ছে সেই সংখ্যার সেট যেখানে আমরা দেখতে পাচ্ছি 0, 1, 2, 3, 4 এরম করে করে আমি যা লিখতে পারি, 11, 1,11,000, 111, যা খুশি লিখতে পারি, চলছে। এদিকে ঠিক আমরা 0-র আগে কি লিখতে পারি, -1, -2, -3, -4 এরম করে প্রত্যেকটা সংখ্যার গায়ে যদি মাইনাস চিহ্ন দিয়ে দিই। তার মানে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টোটালি এখানে 3টে পার্টে ভাগ হয়েছে। 3টে পার্টের মধ্যে প্রথম যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটা, যেটাকে আমরা বলতে পারি পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার, এই পার্টটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। এই পার্টটাকে আমরা কি বলবো, নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, মানে এটাকে বলবো, বাংলায় বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। 0 সে বেচারা একলা বসে থাকবে। 0 হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, এ ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। ক্লিয়ার। এবার এই পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যার আর একটা নাম আছে, যাকে আমরা বলে থাকি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ওকে, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে শুরু করে সমস্ত যাবতীয় আমরা পূর্ণ ইন্টিজার দেখব, তাদের প্রত্যেককে আমরা বলতে পারি যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস। তাহলে এগুলো সবসময় প্লুরালে ন্যাচারাল নাম্বারস বা পজিটিভ ইন্টিজার্স। তাহলে এটা হচ্ছে একটা সেট, যে সেটের মধ্যে আমরা অসংখ্য সংখ্যা দেখতে পারি এবং এদের প্রত্যেককে আমরা বলতে পারি যে এরা হচ্ছে পজিটিভ ইন্টিজার বা এরা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমরা কাউন্টিং নাম্বারও বলতে পারি বা কাউন্টিং ফিগারও বলতে পারি। কারণ এই নাম্বারের গুলোকে কেন ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে না, এই নাম্বারগুলো আমরা ইউজ করে থাকি কাউন্ট করার জন্য। সাপোজ আমি তোমাকে বললাম যে এখানে কটা তুমি সাপোজ এখানে আমি একটা দাগ দিলাম, কটা দাগ দেখতে পাচ্ছি, আমি একটা দাগ দেখতে পাচ্ছি। আমি বললাম এখানে আরও 3টে দাগ দিলাম, তাহলে এখানে কটা দাগ দেখতে পাচ্ছি, 3টে দাগ দেখতে পাচ্ছ। এবার আমি এখানে অনেকগুলো আরও দাঁড়িয়ে টানলাম, বলবো কতগুলো দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে কাউন্টিং করার জন্য যে সমস্ত নাম্বারের ইউজ করা হয় তারা হচ্ছে আমার কি না, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা কাউন্টিং ফিগার। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। এটা আমরা আসছি পরে। এবার যখন এই ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে 0কে ইনক্লুড করে নেবো, মানে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, 5 এরম করে যদি আমার সেটটা তৈরি হয়, তাহলে 0 প্লাস ন্যাচারাল নাম্বার নিয়ে যে সেট তৈরি হবে সেটাকে বলবো হোল নাম্বার। সেই সেটটাকে বলা হয় হোল নাম্বারের সেট, সরি। এবং যে সেটটার বাংলা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার। চলে এসি এবার এক এক করে। দেখো, আমি তোমাদের বললাম যে এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্সদের মধ্যে যদি পজিটিভ ইন্টিজারগুলোকে পিক করে নিই, তাহলে সেই সেটটাকে আমরা বলে থাকি ন্যাচারাল নাম্বার সেট। এবং সেটা এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যে সংখ্যাগুলো গণনার কাজে ব্যবহার করা হয়, এবং উদাহরণ হচ্ছে 1, 2, 3, 4, এবং এদের বলা হয় প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে এখন যে নাম্বারগুলো কিন্তু পড়ছি আমরা, সেটা সব কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছি, মাথায় রাখবে। কিন্তু আমরা প্রথমে কি বললাম, খুব ভালো করে বুঝবে, যে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বারের মধ্যে আমরা ইন্টিজার দেখেছি এবং ডেসিমেল দেখব, ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এবার এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা ক্লাসিফিকেশন দেখছি। তাহলে এখন যাবতীয় যে নাম্বার আমরা দেখছি সবাই কিন্তু রেশনাল নাম্বারের অন্তর্গত। ক্লিয়ার। তাহলে আমরা ক্রমশ
ভিতরে ঢুকছি, রেশনাল নাম্বার একটা বৃহৎ জায়গা, তার মধ্যে আবার কিছু কিছু ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনগুলোকে দেখছি। রেশনাল নাম্বারের মধ্যে প্রথমে আমরা দেখছি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, এবং তাদের আমরা ভাগ করে থাকি। পূর্ণ সংখ্যাকে তিনটে পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, একটা হচ্ছে জিরো নিজে। যখন পজিটিভ ইন্টিজারের কথা ভাববো, তখন তাদের আমরা ন্যাচারাল সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা বলতে পারি, বা পজিটিভ ইন্টিজার্সও বলতে পারি। যখন ন্যাচারাল নাম্বারসের সঙ্গে বা পজিটিভ ইন্টিজারের সঙ্গে জিরোকেও ইনক্লুড করব, তখন সেই সেটটাকে আমরা বলবো হোল নাম্বারের সেট। তাহলে ন্যাচারাল নাম্বার আমরা পড়ে নিয়েছি। এই ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে যখন জিরোকে ইনক্লুড করব, তখন সেই সেটটাকে বলা হয় হোল নাম্বারের সেট বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা? না, 0 থেকে শুরু করে 1 2 3 4 এই যে কাউন্টিং ফিগারগুলো সেগুলো। ঠিক আছে, মনে রাখবো যে এরাও কিন্তু অবশ্যই মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। ক্লিয়ার? এখন সবাই কিন্তু রেশনাল নাম্বারের মধ্যেই অন্তর্গত এরা। এরপরে আমি তোমাদের একবার ডিস্ট্রিবিউশনটা আরেকবার বলে দিই, যে ন্যাচারাল নাম্বার তাহলে আমি কি দেখলাম না, যারা হচ্ছে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এরকম করে যে নাম্বারগুলো সেট, সেই সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে এই ন্যাচারাল নাম্বার দেখো কার মধ্যে অন্তর্ভুক্ত? রেশনাল নাম্বারের মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে সব ন্যাচারাল নাম্বারই হচ্ছে কি রেশনাল নাম্বার। ক্লিয়ার? এই ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে জিরো নেই, মানে এই যে পরিসর, এই পরিসরের মধ্যে জিরো কোথাও নেই। জিরো যখন ইনক্লুড হবে তখনই চলে আসবে সেট অফ হোল নাম্বার। তাহলে 0 1 2 3 4, তাহলে আলটিমেট এই জায়গাটা এবং এই জায়গাটা, এই বাকি জায়গাটা শুধু জিরো আছে। তাহলে জিরোর সঙ্গে এই ন্যাচারাল নাম্বারের জায়গাটা যোগ করলে এখন যে পরিসরটা তৈরি হলো সেটা হচ্ছে হোল নাম্বারের পরিসর। তাহলে এই পরিসরটা আমি বলতে পারি যে ন্যাচারাল নাম্বারও আছে প্লাস জিরোও আছে। তাহলে 0 প্লাস ন্যাচারাল নাম্বার ইজ হোল নাম্বার। ক্লিয়ার? এবার যখন হোল নাম্বার থেকে আমি ইন্টিজারে যাচ্ছি, তখন আমরা কি নাম্বার যোগ হচ্ছে না, মাইনাস নাম্বার, -1 -2 -3 -4 এরম করে সমস্ত মাইনাস নাম্বারগুলো যুক্ত হচ্ছে, এবং আলটিমেট ইন্টিজার ফর্ম করছে হোল নাম্বার এবং ন্যাচারাল নাম্বার নিয়ে। ক্লিয়ার? তাহলে ইন্টিজার্সের মধ্যে হোল নাম্বার আছে, হোল নাম্বারের মধ্যে আবার কি আছে, ন্যাচারাল নাম্বার আছে। তাহলে সব ন্যাচারাল নাম্বারই হচ্ছে কি বলবো, হোল নাম্বার। সব হোল নাম্বারই হচ্ছে কি ইন্টিজার, আর সব ইন্টিজারই হয়ে যাবে কি রেশনাল নাম্বার। তাহলে ক্লিয়ার? তাহলে রেশনাল নাম্বারের সঙ্গে কি করে আমরা রিলেট করলাম প্রত্যেকটা নাম্বারকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। আর এই রেশনাল নাম্বার আবার কিন্তু পুরো রিয়েল নাম্বারের সেটের অন্তর্ভুক্ত। তাহলে এই পুরো যে বড় গোলটা দেখছো, এই সমস্ত গোলটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, এবং এই রিয়েল নাম্বারের সেটের মধ্যে রেশনাল নাম্বারও আছে, ইন্টিজারও আছে, হোল নাম্বারও আছে, ন্যাচারাল নাম্বারও আছে। অবশ্যই রিয়েল নাম্বারের সেটের মধ্যে একটা ছোট্ট পার্ট ইরেশনাল নাম্বারও আছে, সেটা আমরা পরে পড়ছি। ক্লিয়ার? এবার যে ন্যাচারাল নাম্বার আমি পড়লাম বা স্বাভাবিক সংখ্যা পড়লাম, তার মধ্যে একটা পার্ট আমার মনে রাখতে হবে, যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে কয়েকটা আরও ছোট ছোট পার্টে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে? বা ন্যাচারাল নাম্বার না বলে আমি হোল নাম্বারকে নিয়ে গেলাম, কিন্তু জিরো হচ্ছে ইনক্লুড করা হয়েছে হোল নাম্বারের মধ্যে। এই জিরোকে আমি যদি ইনক্লুড করে নিই, তাহলে পুরো হোল নাম্বারের সেটকে বা অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট থেকে কিছু কিছু নাম্বারকে পিক করে আরও কিছু ক্লাসিফাই করা হয়েছে নাম্বারকে। যেমন তার মধ্যে প্রথম হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে? তাহলে প্রাইম নাম্বার হচ্ছে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার, যখন আমি প্রথমে হোল নাম্বার নিয়ে আগে কাজ করব না, আমি আগে মনে রাখবো যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট কোন সেটটা, স্বাভাবিক সংখ্যার সেট কোন সেট বলো, স্বাভাবিক সংখ্যার সেট কোন সেট? স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 থেকে শুরু হয়, 1 2 3 4 এরম করে আলটিমেট বাস্তবে যত আমি কাউন্ট করতে পারি সমস্ত সংখ্যা যে সেটা বস্তু, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এই স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে থেকে আমি সেই সব সংখ্যাগুলোকে পিক করি যে সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। ভালো করে শুনবে, এই সমস্ত সংখ্যার মধ্যে থেকে, স্বাভাবিক সংখ্যার এই সেট থেকে আমি শুধু সেই সংখ্যাগুলোকে পিক করি যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাদের বলবো আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাকে আমরা কি বলবো? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে প্রাকৃতিক সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক থাকে, প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলতে পারি, মাত্র দুটো গুণনীয়ক থাকে,
এক এবং সেই সংখ্যা, গুণনীয়ক মানে কি ফ্যাক্টর বা ভাগ যায়। তাহলে যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাদের আমরা বলে থাকি কি না প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে তার মানে আমি কি বললাম না মৌলিক সংখ্যার দুটি মাত্র ফ্যাক্টর, মৌলিক সংখ্যার দুটি মাত্র গুণনীয়ক। ক্লিয়ার? বলবে একদম ঠিক। এবং এই প্রসঙ্গে বলে দিই যে 2 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা বা ফার্স্ট প্রাইম নাম্বার। এক কিন্তু কোনো মতেই প্রাইম নাম্বার নয়, এক কিন্তু কোনোভাবেই প্রাইম নাম্বার নয়। কারণ কি? কারণ একের একমাত্র একটাই ফ্যাক্টর, সেটা হচ্ছে এক। এককে শুধুমাত্র এক দিয়েই ভাগ যায়, ঠিক আছে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। সিমিলারলি জিরো যেহেতু স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে অন্তর্ভুক্তই নয়, তাই জিরো মনে রাখবো জিরো প্রাইম নাম্বার নয়, জিরো কিন্তু কখনোই মৌলিক সংখ্যা নয়। ক্লিয়ার? বলো তো একদম ঠিক। এবং এই মৌলিক সংখ্যার পরে স্বাভাবিক সংখ্যা সেটগুলোর মধ্যে থেকে আমি দুটো ধরনের নাম্বার চুজ করব। একটা হচ্ছে প্রাইম নাম্বার আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার, মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা। মনে রাখবো যে জিরো কিন্তু প্রাইম নাম্বারও নয়, জিরো কিন্তু যৌগিক সংখ্যাও নয়। ক্লিয়ার? বলে একদম ঠিক। সিমিলারলি এক কিন্তু প্রাইম নাম্বারও নয়, এক কিন্তু যৌগিক সংখ্যাও নয়। ক্লিয়ার? তাহলে ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে আমার কি 2। ক্লিয়ার? বলে একদম ঠিক। কারণ হচ্ছে 2কে 1 দিয়ে ভাগ যায়, 2কে 2 দিয়ে ভাগ যায়, এই জন্য 2কে আমরা বলে থাকি ফার্স্ট প্রাইম নাম্বার। ওকে, মনে রাখবো এই গল্পটা প্রায় পরীক্ষায় আসে যে 100 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে। 1 থেকে 100 পর্যন্ত ফার্স্ট 100 নাম্বারস মানে হচ্ছে 1 থেকে 100-র মধ্যে টোটাল কতগুলো প্রাইম নাম্বার আছে বা মৌলিক সংখ্যা আছে। বলবো 1 থেকে 100-র মধ্যে টোটাল 25টা মৌলিক সংখ্যা, এটা পুরো একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবং এখানেই সীমাবদ্ধ নয়, শুধুমাত্র এটুকু মনে রাখলেই হবে না, বর্তমানে প্রশ্নের প্যাটার্ন আরও চেঞ্জ হচ্ছে, তোমাকে আরও বেশি প্রো হতে হবে। মনে রাখতে হবে যে এই 100টা সংখ্যাকে যদি 4টে পার্টে ভাগ করে নিই, মানে যদি 1 থেকে 25 অব্দি সংখ্যা দেখি, তাহলে দেখবো সেখানে আমরা টোটাল 9টা প্রাইম নাম্বার পাবো। কী কী সেটাও মনে রাখতে হবে। 2 হচ্ছে ফার্স্ট প্রাইম নাম্বার, 3, 5, 7, 11, 13, 17, 19 এবং 23। তাহলে 1 থেকে 25-এর মধ্যে টোটাল 9টা আমরা প্রাইম নাম্বার পাবো। কেন লাগবে সেটা অঙ্ক করার সময় তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেবো। পার্ট 2 মানে 26 থেকে 50-এর মধ্যে আমি দেখতে পাবো টোটাল 6টা প্রাইম নাম্বার পাবো। 6টা কী কী? 29, 31, 37, 41, 43, 47। ঠিক আছে? তার মানে এখান থেকে এটা বলতে পারি যে 26 থেকে 40-এর মধ্যে, 26 থেকে 40-এর মধ্যে 3টে আছে, আর 41 থেকে 50-এর মধ্যে 3টে আছে। ক্লিয়ার? তাহলে আলটিমেট 3টে 6টা। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। সিমিলারলি পার্ট 3-তে দেখবো 51 থেকে 75-এর মধ্যে কটা আছে, দেখবো এখানেও 6টা আছে, এবং এটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবো কী করে? 9, 6, 6 এরম করে, 9-এর পরে দুটো পরপর একই ফিগার 6 and 6। এখানেও মনে রাখতে হবে 53, 59, 61, 67, 71, 73, এই 6টা হচ্ছে এখানে প্রাইম নাম্বার। যেখানে মনে রাখবে যে 50-এর ঘরে দুটো, 60-এর ঘরে দুটো, 70-এর ঘরে দুটো, এইভাবে মাথায় রাখবে, তাহলে দেখবে খুব ক্লিয়ার হবে ব্যাপারটা। 50-এর ঘরে দুটো মানে 50 থেকে 60-এর মধ্যে দুটি প্রাইম নাম্বার, 60 থেকে 70-এর মধ্যে দুটো প্রাইম নাম্বার, 70 থেকে 75-এর মধ্যে দুটো প্রাইম নাম্বার। ক্লিয়ার? একদম ঠিক। এবার যখন পার্ট 4-এ আসছি, যেখানে 76 থেকে 100টা 25টা সংখ্যা আমি বিচার করছি, এখানে টোটাল 4টে প্রাইম নাম্বার আছে। তাহলে রেশিও কী দেখলাম না 9:6:6:4, এই রেশিওটা মাথায় রাখবে। যে রেশিওটা যে মাথায় রাখবে সে অনায়াসে মাথায় রাখতে পারবে যে প্রথম 25টা নাম্বারের মধ্যে 9টা, পরের 25টা নাম্বারের মধ্যে 6টা, তারপর 25টার মধ্যে 6টা, তারপরে 25টা নাম্বারের মধ্যে 4টে প্রাইম নাম্বার লুকিয়ে আছে। ক্লিয়ার? লাস্ট 25টা নাম্বারের মধ্যে 4টে 79, 83, 89 ও 97, এই 4টে প্রাইম নাম্বার। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার না? বলবে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে প্রাইম নাম্বার কাকে বলে মনে রাখবো। প্রাইম নাম্বারের মধ্যে ফার্স্ট প্রাইম নাম্বার কি সেটা মনে রাখবো। প্রাইম নাম্বার কতগুলো আছে প্রথম 100টা সংখ্যার মধ্যে সেটা মনে রাখবো। 100টা সংখ্যাকে যদি আমি 4টে পার্টে ভাগ করি, 25, 25, 25 করে 4টে পার্টে ভাগ করি, তাহলে প্রত্যেক 25টা নাম্বারের মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে এবং কী কী সেটাও মনে রাখবো। তাহলে এতগুলো জিনিস কিন্তু আমার মনে রাখতে হবে। ক্লিয়ার? বলে একদম ঠিক। প্রাইম নাম্বারের পরে আমরা দেখবো যে স্বাভাবিক সংখ্যার এই সেটের মধ্যে থেকে আমি সেই সব সংখ্যাগুলোকে আমার চুজ করতে হবে যে সমস্ত সংখ্যাকে আমি দেখব যে সেই সংখ্যা এবং 1 ছাড়াও আরও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ক্লিয়ার? যেমন আমি বললাম 4, তাহলে 4কে যেরকম 1 দিয়েও ভাগ করা যায়, 4কে যেরকম 4 দিয়েও ভাগ করা যায়, 4কে সেরকম 2 দিয়েও ভাগ করা যায়। তাহলে 1 এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কোনো একটা সংখ্যাকে, তাহলেই সেই সংখ্যার নাম হয়ে যাবে কম্পোজিট নাম্বার,
এবং যার বাংলা হচ্ছে যৌগিক সংখ্যা। বাংলা স্পেলিং সব ভুল করিয়েছে, তাহলে যাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে যে প্রাকৃতিক সংখ্যার দুইয়ের বেশি গুণনীয়ক বা ফ্যাক্টর থাকে, দেখো দুটোর বেশি গুণনীয়ক আছে, একটা, দুটো, তিনটে। দুটোর বেশি মানে অবশ্যই এক এবং সেই সংখ্যা মানে দুটো হয়ে গেল, তার সঙ্গে যদি আরও একটা আমি ফ্যাক্টর পেয়ে যাই তাহলে তাকে বলে দেবো যৌগিক সংখ্যা। ক্লিয়ার? বলে দেবো একদম ঠিক। এরপরে আমি দেখব যে আরও দুটো পার্টে ভাগ করা হয় এই প্রাকৃতিক সংখ্যা বা হোল নাম্বারের সেটকে। ঠিক আছে? এবার এই প্রথম যে দুটো পার্ট দেখলাম, যেখানে আমরা প্রাইম নাম্বার দেখলাম এবং কম্পোজিট নাম্বার দেখলাম, যেখানে কোনো মতেই জিরো ইনক্লুড নয়, জিরো ইনক্লুড নয়, তাহলে জিরো সে কিন্তু প্রাইম নাম্বারও নয় বা মৌলিক সংখ্যাও নয়, আর সে কিন্তু কম্পোজিট নাম্বারও নয় বা যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে? তাহলে জিরো একটা প্রাইম নাম্বারও নয়, একটা কম্পোজিট নাম্বারও নয়। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। এরপরে আমরা দেখছি যে কো প্রাইম নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যাকে আমরা সহমৌলিক সংখ্যা বলে থাকি। হোয়াট ইজ কো প্রাইম নাম্বার? কো প্রাইম নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বারের সেট যেখানে শুধুমাত্র দুটো নাম্বার লুকিয়ে থাকবে, যে সেটের মধ্যে দুটো নাম্বার লুকিয়ে থাকবে। হতে পারে এই দুটো নাম্বারের মধ্যে দুজনেই প্রাইম, সাপোজ আমি বললাম 2 এবং 3। হতে পারে এই দুজনকার মধ্যে একজন প্রাইম একজন কম্পোজিট, মানে বললাম 2 এবং সঙ্গে বললাম 2 বললাম না, বললাম ধরো 3, তারপরে বললাম 4। ঠিক আছে? একজন প্রাইম আর একজন কম্পোজিট হতে পারে। তাহলে এই যে সেটগুলো, যে সেটগুলোতে আমি দেখব একটা প্রাইম একটা কম্পোজিট, একটা প্রাইম একটা কম্পোজিট, এবং এবং শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এবং এবং যাদের এইচসিএফ বা যাদের কমন ফ্যাক্টর বা যাদেরকে শুধুমাত্র এক দিয়েই ভাগ করা যায়। ক্লিয়ার হলো? যেমন আমি এখানে বলতে বলতে থেমে গেলাম যে আমি দুটো সংখ্যার মধ্যে এরকম নিতে পারি যে একটা প্রাইম 2 এবং একটা কম্পোজিট 4, তাহলে এদের কি আমি সহমৌলিক সংখ্যা বা কোপ্রাইম বলতে পারবো? এটা হচ্ছে তোমাদের ওপর আমি প্রশ্নটা দিলাম। বলবে না দাদা বলতে পারবো না, কারণ এদের মধ্যে কমন ফ্যাক্টর মানে 2 দিয়ে ভাগ যায়, 4ও 2 দিয়ে ভাগ যায়, তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর আমি 2 পাচ্ছি, কমন ফ্যাক্টর 2 পাচ্ছি, বা এদের দুজনকেই একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে এবং সেটা এক নয়। তাহলে সেই সমস্ত সংখ্যাদেরই, সেই সমস্ত সংখ্যা জোড়কেই আমি বলতে পারবো কো প্রাইম নাম্বার বা সহমৌলিক সংখ্যা, যাদের মধ্যে কমন ফ্যাক্টর বা এইচসিএফ, আমরা সাধারণত এইচসিএফ বা গসাগু শিখে নিয়েছি, যারা আমার ক্লাস দেখেছো সমস্ত এক্সামের জন্য, তারা বলতে পারবে যে এইচসিএফ মানে কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর এবং সেখান থেকে আমি বলেছি যে দুটো সংখ্যার মধ্যে বা তিনটে সংখ্যার মধ্যে কমন ফ্যাক্টর মধ্যে যেটা হাইয়েস্ট সেটা হচ্ছে আমি বলবো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমি এটাই দেখছি এখানে যে দুটো সংখ্যার মধ্যে কমন ফ্যাক্টর একমাত্র এক, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এক। ক্লিয়ার? এগুলো একদম ঠিক। তাহলে 3 আর 4-এর মধ্যে দেখো 3 আর 4-কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে? তাহলে এমন একটা সংখ্যা চুজ করতে হবে যে দুজনকেই ভাগ করতে পারে এবং সেটা অবশ্যই এক হতে হবে। তুমি নেবে 2 আর 3, দেখো এক। তাহলে আলটিমেট কী হতে পারে? দুজনেই প্রাইম হতে পারে। তাহলে কো প্রাইমের সংখ্যার সেটে কী হতে পারে? দুজনেই প্রাইম হতে পারে, প্রাইম প্রাইম হতে পারে। ঠিক আছে? প্রাইম কম্পোজিট হতে পারে। ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে যে প্রাইম প্রাইম হলে অবশ্যই এরা কো প্রাইম নাম্বার হবে, কারণ দুটো প্রাইম নাম্বারের মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। কিন্তু প্রাইম আর কম্পোজিট হলেই কিন্তু আমার দেখতে হবে যে যেন 2-4-এর মতো গল্প না হয়। ঠিক আছে? ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে দুটো প্রাইম নাম্বার পাশাপাশি থেকে বা একটা প্রাইম একটা কম্পোজিট পাশাপাশি থেকে কো প্রাইম নাম্বার তৈরি করতে পারে যখন এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কী হবে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর কী হবে? না এক হবে। যেমন দেখো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে 3 আর 4, যেখানে 3 একটা প্রাইম নাম্বার, 4 একটা কম্পোজিট নাম্বার। 8 দেখো একটা কম্পোজিট নাম্বার, 15 দেখো একটা কম্পোজিট নাম্বার। ঠিক আছে? তাহলে 8 আর 15-এর মধ্যে দেখো দুটো কম্পোজিট নাম্বার আছে, দুটোই কিন্তু কম্পোজিট নাম্বার। তাহলে কম্পোজিটও কিন্তু আমরা কো প্রাইম হতে পারে, কিন্তু এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। এদের মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। মনে রাখতে হবে যে দুটো নাম্বার আমি তখনই কো প্রাইম বলবো যখন তাদের মধ্যে এক ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না, মানে দুটো সংখ্যাকে সর্বোচ্চ এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, বা এদের এইচসিএফ একই হবে। ক্লিয়ার? তাহলে এই সংখ্যাগুলোকেই আমরা বলবো কো প্রাইম বা সহমৌলিক সংখ্যা। চলে আসি নেক্সট গল্প। এবার আমরা যখনই ন্যাচারাল নাম্বার থেকে
ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে জিরোকে প্রবেশ করালাম, তখনই সেই সেটটা কী হয়ে গেল, হোল নাম্বারের সেট হয়ে গেল বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়ে গেল। হ্যাঁ কি না, বলবো একদম ঠিক। তাহলে এই হোল নাম্বারের সেটের মধ্যে থেকে সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা যদি চুজ করে নিই, যে সমস্ত সংখ্যাগুলো 2 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 2 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তুমি বলবে 4, 2 দুগুণে 4 কাটাকুটি হয়ে গেল, পুরোপুরি ভাগ চলে গেল। 6, 2 3 6 পুরোপুরি কাটাকুটি হয়ে গেল। তুমি বলবে 8, 2 দিয়ে পুরোপুরি চলে গেল, 2 4 8। তাহলে যে সমস্ত সংখ্যাগুলো 2 দিয়ে পুরোপুরি ভাগ যায়, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলে থাকি ইভেন নাম্বার, বা বাংলায় বলা হয়ে থাকে জোড় সংখ্যা। ক্লিয়ার, একদম ঠিক। তাহলে তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, জিরো কি একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা? একদম। জিরো হচ্ছে সেই সংখ্যা যাকে 2 দিয়ে, কেন, পৃথিবীর সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে জিরো অবভিয়াসলি একটা ইভেন নাম্বার, জিরো অবভিয়াসলি একটা ইভেন নাম্বার। তাহলে এখনো পর্যন্ত আমরা কিন্তু সেখানেই দাঁড়িয়েছি। কি, কোথায় দাঁড়িয়েছি? র্যাশনাল নাম্বারে। ক্লিয়ার? এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু এখনও র্যাশনাল নাম্বারেই দাঁড়িয়ে আছি, র্যাশনাল নাম্বার থেকে কিন্তু আমরা বেরোয়নি। তাহলে এখনও অবধি আমরা যা শিখছি সব কিন্তু র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, বা মূলদ সংখ্যা। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে জিরোকে যদি আমি কাউন্ট করে নিই, তাহলে আমি বলবো যে ইভেন নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বার, যে সমস্ত নাম্বারকে 2 দিয়ে ভাগ করা যায় এবং যে সমস্ত নাম্বারের একটা ফ্যাক্টর হচ্ছে 2, ঠিক আছে, বা একটা গুণনীয়ক হচ্ছে 2, তাদের আমরা বলতে পারি কি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তাহলে জিরো হচ্ছে লোয়েস্ট কি বলবো, ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। আর মনে রাখবো যে এই জোড় সংখ্যার গ্রুপে 2 হচ্ছে, দেখতে পাচ্ছি, যে প্রাইম নাম্বারও বটে, যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাও বটে। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে এমন একটি জোড় সংখ্যার নাম বলো, বা নিচে 4টে অপশানের মধ্যে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা কিন্তু, বা প্রাইম নাম্বার কিন্তু ইভেন নাম্বার, প্রাইম নাম্বার বাট ইভেন নাম্বার, অথবা বলবে মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যাও বটে। তাহলে সেটা হচ্ছে একমাত্র 2, এছাড়া কেউ নয়। 2 হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যে জোড় সংখ্যা বা ইভেন নাম্বারও বটে। এবার চলে আসি অড নাম্বার বা বিজোড় সংখ্যা। তাহলে আমি সেই 0 থেকে 1 2 3 এই সেটটা থেকে সেই সমস্ত নাম্বারগুলোকে পিক করব যাদের মধ্যে 2 নেই, বা যাদের মধ্যে কমন ফ্যাক্টর 2 নেই, বা যারা 2 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে? সিমিলারলি যাদের মধ্যে আমি বলতে পারি 1, একে 2 দিয়ে ভাগ যায় না, 3, একে 2 দিয়ে ভাগ যায় না, 5, একে 2 দিয়ে ভাগ যায় না, 7, একে 2 দিয়ে ভাগ যায় না। তাহলে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো হচ্ছে সবাই অড নাম্বার। তাহলে মনে রাখবো যে অল অড নাম্বার হচ্ছে, সরি, তাহলে অড নাম্বার হচ্ছে কারা না, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না। তোমরা একটু লক্ষ্য করে দেখো যে অড নাম্বারগুলোর মধ্যে কি আমি সেই সমস্ত নাম্বারগুলো দেখতে পাচ্ছি যারা অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার? বলবে না না, এখানে কিন্তু 9 আছে, 9 হচ্ছে কম্পোজিট নাম্বার। এখানে কিন্তু 15ও থাকবে, যে হচ্ছে কি 2 দিয়ে ভাগ যায় না, কিন্তু এর মধ্যে 1 এবং সেই সংখ্যা ছাড়া আরও ফ্যাক্টর লুকিয়ে আছে। তাহলে এটা হচ্ছে কি কম্পোজিট নাম্বার। তার মানে অল অড নাম্বার কিন্তু কি নাম্বার নয়, প্রাইম নাম্বার নয়, বাট অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার। যেমন দেখো আমি বলতে পারি এক্সেপ্ট, এটা মাথায় রাখবে, এক্সেপ্ট 2 বাদ দিয়ে, 2 হচ্ছে প্রাইম নাম্বার, 2কে বাদ দিয়ে দিই যদি, দেখো 3 5 7 11 13, এরা কি সব প্রাইম নাম্বার। এদের 3 এবং 3কে যেমন 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 5কে 1 এবং 5 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে 3কে কি 2 দিয়ে ভাগ যায়? যায় না। 5কে 2 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না তারা কি নাম্বার? অড নাম্বার। তাহলে এক্সেপ্ট 2 প্রাইম নাম্বারের যে সেট আছে তারা সবাই হচ্ছে অড নাম্বার। এটা মাথায় রাখবে যে 2 ছাড়া বাকি সব প্রাইম নাম্বার হচ্ছে অড নাম্বার, 2 ছাড়া বাকি সব প্রাইম নাম্বার হচ্ছে অড নাম্বার, কিন্তু সব অড নাম্বার কিন্তু প্রাইম নাম্বার নয়। ক্লিয়ার? বলো তো একদম ঠিক। এবার দেখো নেক্সট যে গল্পটা বলবো, যে জোড় ও বিজোড় সংখ্যার যোগের নিয়ম। এর মানে হচ্ছে দুটো যদি আমি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার দিয়ে দিই, এদের যোগ করে আলটিমেট যে ভ্যালুটা পাবো সেটা ইভেন পাবো না জোড় সংখ্যা, বলবো জোড় সংখ্যা পাবো। ক্লিয়ার? যেমন এই বললাম যে আমি একটা জোড় সংখ্যা 2 বললাম, তার সঙ্গে বললাম 4 যোগ করি, তাহলে 2 + 4 যোগ করে কী হবে? 6 হবে। 2 + 4 যোগ করে কী হবে? 6 হবে। তাহলে 6 কী নাম্বার? বলবো জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তাহলে মনে থাকবে
তাহলে দুটো যদি আমি বলি যে দুটো যদি আমি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার যোগ করি, তাহলে যে যোগফল হবে সে ইভেন নাম্বার হবে না অড নাম্বার হবে? তাহলে অলওয়েজ দুটো জোড় সংখ্যা বা ইভেন নাম্বারের সাম কী হবে? একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হবে। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। সিমিলারলি দুটো অড নাম্বার, যেমন আমি বললাম 3 এবং 5, এদের যোগফল দেখো কত হচ্ছে 8। ঠিক আছে, তুমি আরও দুটো অড নাম্বার, যে কোনো অড নাম্বার নাও, 7 + 11 যোগ করলে কত দেখো 18। তাহলে দেখো 8 একেও 2 দিয়ে ভাগ যায়, 18কেও 2 দিয়ে ভাগ যায়, তাহলে 8 18 এটা কী নাম্বার? ইভেন নাম্বার। তাহলে অলওয়েজ দুটো অড নাম্বারকে যোগ করে যে যোগফল পাওয়া যায় সেটা একটা ইভেন নাম্বার হয়, বা দুটো বিজোড় সংখ্যার যোগফল একটা জোড় সংখ্যা হয়। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। দুটো বিজোড় সংখ্যার যোগফল সবসময় একটা জোড় সংখ্যা হবে। সিমিলারলি একটা জোড় একটা বিজোড় ইভেন এবং অডের যোগফল সবসময় অড হবে, সবসময় অড হবে। কি করে? দেখো আমি বললাম যে সাপোজ একটা ইভেন নাম্বার হচ্ছে 2 আর একটা অড নাম্বার 3, যোগ করলে কত হয় দেখো 5 হয়। 5 কী নাম্বার? অড নাম্বার। দেখো 2 দিয়ে ভাগ যায় না। তুমি বললে 2 যদি না নিই, আমি যদি 4 নিই, নিলাম। 3-এর জায়গায় আমি 5 নিই, নিলাম। তাহলে 4 + 5 যোগ করে কী হলো? 9 হলো। 9 কী নাম্বার? অড নাম্বার। তাহলে অলওয়েজ একটা ইভেন এবং অডের যোগফল সবসময় কী হবে? একটা অড হবে। ক্লিয়ার? কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার, জলের মধ্যে পরিষ্কার। এবং এই ফর্মুলার বা এই কনসেপ্টের উপর, এটা ফর্মুলার কনসেপ্ট, এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে অনেক প্রশ্ন কিন্তু ভুল হতে পারে। ডাইরেক্ট এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে কিন্তু বাবা। ওকে, চল নেক্সট গল্পে চলে যাই। নেক্সট গল্প বলা হচ্ছে প্রাইম এবং কম্পোজিট নাম্বারের মধ্যে রিলেশন। আচ্ছা, এই রিলেশনটা আমরা সাধারণত পঞ্চায়েতের জন্য লাগবে না, তাই এই রিলেশনটা আমি এখন তোমাদের বলছি না। এই রিলেশনটা দরকার নেই মাথায় ঢোকানোর। ঠিক আছে, এই রিলেশনটা আমরা পরবর্তীকালে যখন আমরা সব এক্সামের জন্য যখন প্রাইম নাম্বার সিস্টেমের ক্লাস করবো তখন সেখানে বুঝিয়ে দেবো। ওকে, এবার দেখো চলে আসি ডেসিমেল নাম্বার। ঠিক আছে, ডেসিমেল নাম্বারে যখনই ঢুকছি, এবার হচ্ছে আমি মনে রাখবে যে ক্রমশ আমি ইরেশনাল নাম্বারের দিকে অগ্রসর হচ্ছি। এতক্ষণ আমরা যা দেখেছি সব হচ্ছে র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, যাদের আমরা p/q আকারে লিখতে পারি। মূলদ সংখ্যা র্যাশনাল নাম্বার বা p/q আকারে লিখতে পারি। এবার আমরা ক্রমশ র্যাশনাল এবং ইরেশনাল নাম্বারকে আমরা কি করছি? এদের মধ্যে পার্থক্য বুঝবো। এবার থেকে যখন দশমিক নাম্বারে প্রবেশ করলাম, ভালো করে বুঝবে। এবার গল্প আরও ক্রমশ গভীরে যাচ্ছি আমি। ওকে, দেখো টাইপ অফ ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার আমরা জানি যে ডেসিমেল নাম্বার মানে হচ্ছে যেখানে আমি দশমিক যুক্ত সংখ্যা দেখতে পাবো। আবার একটা 1.2 একটা সংখ্যা বললাম, যে সংখ্যাটার মধ্যে একটা দশমিক দিয়েছি, দশমিকের পর একটা সংখ্যা আছে, এবং 1.2 একটা দশমিক নাম্বার বা দশমিক যুক্ত সংখ্যা। এবার এই দশমিক যুক্ত সংখ্যাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ভাগ হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল বা সসীম দশমিক। ঠিক আছে, টার্মিনেটিং ডেসিমেল মানে হচ্ছে দশমিকের পরে যখন ডিজিট স্থির থাকে, মানে আমি দেখতে পাচ্ছি দশমিকের পরে দুটো ডিজিটই পাবো, বা আমি বললাম 0.3466, এরপরে আর কোনো ডিজিট নেই, ব্যাস এখানেই থেমে গেল। তাহলে আলটিমেট যদি আমি একে টার্মিনেট করতে পারি বা একটা জায়গায় স্তব্ধ করে দিতে পারি, তখন একে বলা হয় সসীম দশমিক। বা বলতে পারি, এটাকে আমি লিখতে পারি, আমরা জানি যে এই 1.2কে ভগ্নাংশে কী লিখতে হবে? আমরা জানি যে সংখ্যাটা লিখলাম 12, দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে একের পিছনে ততগুলো শূন্য, তাহলে 12/10 লিখতে পারি। তার মানে এই 1.2কে আমরা কি লিখতে পারি? p/q আকারে লিখতে পারি। তার মানে 1.2 একটা কী সংখ্যা? না একটা মূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার। ক্লিয়ার? বা এটা একটা মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার। তাহলে সিমিলারলি এই টার্মিনেটিং ডেসিমেল, তাদের সবাইকেই আমরা এই ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। যেমন 0.25, একটু ভালো করে বুঝবে। 0.25 এখানে আমরা কি লিখতে পারি? 0.25 কারণ লিখতে পারি 25/100 লিখতে পারি। তাহলে এখানে p/q আকারে লিখতে পারছি। বোঝা গেল? বলে দেয় একদম ঠিক। তাহলে সিমিলারলি দেখো 0.346, একে আমরা কি লিখতে পারি? একে আমরা লিখতে পারি 346/1000 লিখতে পারি। বলে দেয় একদম ঠিক। দশমিকের পর কী আছে? তিনটে সংখ্যা আছে, তাহলে এটাকেও আমরা p/q আকারে লিখতে পারছি, কারণ এর প্রত্যেকেই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে যত টার্মিনেটিং ডেসিমেল বা সসীম দশমিক আছে, এরা সবাই হচ্ছে র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। বলে দাদা ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ক্লিয়ার তো দাদা? একদম কোনো অসুবিধা নেই। সিমিলারলি নন টার্মিনেটিং ডেসিমেল, নন টার্মিনেটিং ডেসিমেল যেটাকে বলা হয় অসসীম দশমিক।
ঠিক আছে। যেখানে অসসীম দশমিক মানে কীরকম সংখ্যা, না অসসীম দশমিক মানে যেটা দশমিকের পরে সংখ্যা চলতেই থাকে, স্থির হয় না, থেমে থাকে না। এবার এদের মধ্যেও দুটো পার্ট আছে, দেখো এখানে দুটো ধরনের নাম্বার আমি লিখেছি, এটা আমরা পরের স্লাইডে বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবে। এবার এখানে কিন্তু আমরা দুটো জিনিস দেখতে পাবো, রেশনাল প্লাস ইরেশনাল, মানে মূলদ এবং অমূলদ সংখ্যার মিশ্রণ দেখতে পাবো। তাহলে টার্মিনেটিং ডেসিমেলে যত সংখ্যা দেখতে পাবো তারা সবাই হচ্ছে কি, না মূলদ সংখ্যা বা কি সংখ্যা, বা রেশনাল নাম্বার। আর যখন আমরা নন টার্মিনেটিং ডেসিমেল বা অসসমীয় দশমিক দেখতে পাবো, সেখানে আমরা দেখতে পাবো রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারের কনজুগেট। সেখানে আমরা ইরেশনাল নাম্বারও দেখতে পাবো, রেশনাল নাম্বারও দেখতে পাবো। মাথায় ঢুকবে এবার খুব ভালো করে, চলে আসো পরের গল্পে। দেখো, নন টার্মিনেটিং ডেসিমেলকে বা অসসমীয় দশমিককে দুটো পার্টে ভাগ করা হয়। একটা নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল, নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল বা রেকারিং ডেসিমেল মানে হচ্ছে সেই ধরনের সংখ্যা যেখানে আমি বলতে পারি 0.3333 বা 0.262626। তাহলে এই ধরনের সংখ্যা মানে কি, দশমিকের পরে একই ধরনের ডিজিট রিপিট হচ্ছে। সিমিলারলি দেখো 0.33 জিরোর পরে 3 ডিজিটটা বারবার রিপিট হচ্ছে বা 3 অঙ্কটা রিপিট হচ্ছে। এরপরে দেখো 0.262626 মানে ক্রমশ 26 রিপিট হচ্ছে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বাচ্চাবেলায় শিখেছিলাম যে এরকম রিপিটযুক্ত সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি, রেকারিং বা আবৃত দশমিকে ট্রান্সফার করতে পারি। কি করে, না জিরোর পরে আমি যদি 3-এর মাথায় একটা ফুল স্টপ দিয়ে দিই, তাহলে জিরোর পরে যদি 3-এর মাথায় একটা ফুল স্টপ দিয়ে দিই, এর মানে হচ্ছে যে 3 নাম্বারটি বারবার রিপিট হচ্ছে। তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করছি এরকমভাবে। আর এটাকে রিপ্রেজেন্ট করবো কি করে, না 0.2626 মাথায় বার বা 26-এর দুটোর মাথাতেই পুটকি। তাহলে এটাকেও আমরা বলতে পারি যে 26-এর মধ্যে পুটকি মানে হচ্ছে 26 বারবার রিপিট হচ্ছে, 262626 এইভাবে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলে থাকি, আবৃত দশমিক বা রেকারিং ডেসিমেল। এবং এদের আমরা জানি যে এদের আমরা P/Q আকারে লিখতে পারি। কি করে, 0.26 মাথায় আবৃত দশমিক কী করে লিখতাম, প্রথমে সংখ্যাটা লিখতাম, যে সংখ্যাটা দশমিক বাদ দিয়ে আবৃত দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখতাম, দেখতাম দশমিকের পরে কতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, দেখছি একটা মাথাতেও নেই, মানে সবার মাথাতেই আছে, এমন কোনো সংখ্যা নেই যার মাথায় পৌনঃপুনিক নেই। তাহলে যদি থাকতো তাহলে আমি তার জন্য একটা কি লিখতাম, না মাইনাস সেই সংখ্যাটা লিখতাম যে সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক নেই, বাই কি লিখতাম, যতগুলো মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো নয়। তাহলে 26/99, যাকে আমরা P/Q আকারে লিখতে পারি, এবং যেটা একটা কি সংখ্যা, না মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ক্লিয়ার? তার মানে নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেলকে আমরা রেকারিং ডেসিমেল বলে থাকি, এবং যারা সবাই হচ্ছে মূলদ সংখ্যা বা বা কি, না রেশনাল নাম্বার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। ওকে, এবার যখন নন রিপিটিং ডেসিমেলে আসবো, নন টার্মিনেটিং বা নন রিপিটিং ডেসিমেলে আসবো, সেখানে গল্পটা কীরকম দেখবো। দেখো, এরকম যদি আমি একটা সংখ্যা বলি 0.234567, জানি না এরপরে দশমিকের পর এরপরে কী কী সংখ্যা আসবে, ক্রমশ সংখ্যা আসতেই চলেছে এবং কোথাও রিপিট হচ্ছে না, কোথাও রিপিট হচ্ছে না। তাহলে সেই ধরনের সংখ্যাকে, মানে আমি সেই ধরনের সংখ্যাকে আমি কি করতে পারবো না, এরকমভাবে কোনো একটা জায়গায় বাঁধতে পারবো না। রিপিট না হলে তো মাথায় আমি পৌনঃপুনিক দিতে পারবো না, যেখান থেকে রিপিট হওয়া শুরু করবে সেখান থেকে আমি পৌনঃপুনিক দেবো। কিন্তু এটা হচ্ছে সেই ধরনের সংখ্যা যেটা দশমিকের পরে চলতেই থাকে, কোনো জায়গায় রিপিট হয় না, এবং এই ধরনের সংখ্যাকে বলা হয় নন টার্মিনেটিং নন রিপিটিং ডেসিমেল। ঠিক আছে, যেটা কখনো রিপিটই হয় না, নন রিপিটিং। রিপিটিং মানে হচ্ছে রিপিট হচ্ছে। ওকে, ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে এই ধরনের সংখ্যাকে আমি P/Q আকারে লিখতেই পারবো না, কারণ আমি জানি না দশমিকের পর কতগুলো সংখ্যা আছে। তাহলে দশমিক পর কতগুলো সংখ্যা আছে না জানলে আমি নিচে আমি কি লিখবো, Q এর জায়গায় কিছু লিখতেই পারবো না। তাই এই ধরনের সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বা বা কি, ইরেশনাল নাম্বার। বলবো একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে এই ধরনের সংখ্যার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাই।
পাই, যাকে আমরা গণিত শাস্ত্রে বলা হয়ে থাকে পাই এর ভ্যালু 22-এর 7 ধরে নাও বাবা। বাবা 22-এর 7 মানে দেখে মনে হতে পারে এটা পি বাই কিউ আকারে লেখা আছে, কিন্তু পাই এর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 22-এর 7 নয়। এটা আমরা প্রয়োজনের সুবিধার্থে ইউজ করি, ঠিক আছে। পাই এর অ্যাকচুয়াল ভ্যালু 3.1456 এরকম করে একটা দশমিকের পরে অনন্ত বিস্তৃত সংখ্যা আছে এবং যেটা কোথাও শেষ হয়নি। তাই পাই সবসময় একটা ইরেশনাল নাম্বার বা নন রিপিটিং একটা ডেসিমেল, পাইয়ের যে অ্যাকচুয়াল ভ্যালু। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। সিমিলারলি আমি যদি √2 বলি, √2, তাহলে যদি রুটের মধ্যে এমন সংখ্যা থাকে যেগুলো পূর্ণবর্গ নয়। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা মানে কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা সেই সমস্ত সংখ্যা যেখানে একই সংখ্যা পরস্পর একের অপরের সঙ্গে গুণ অবস্থা থাকে। যেমন বললাম 3 × 3, এটা হচ্ছে 9। তাহলে 9-এর মধ্যে একই ডিজিট দুবার গুণ আছে, ঠিক আছে। বললাম 16 × 16, তাহলে 16 × 16 কত দাদা? 256, ঠিক আছে। তাহলে 256 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা যার মধ্যে দুটো 16, দুবার 16 গুণ, একই সংখ্যা কি আছে? দুবার গুণ আছে। ক্লিয়ার? তাহলে একই সংখ্যা বা একই ডিজিট যদি দুবার গুণ হয়ে একটা সংখ্যা তৈরি হয় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এবং সেই সমস্ত সংখ্যার বর্গমূল করা যায়, মানে একে যদি আমরা বর্গমূল করি তাহলে বলবো 16 হবে, ঠিক আছে। তাহলে যে সমস্ত সংখ্যা বর্গমূল করা যায় তারা হচ্ছে আমরা বলবো রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। কারণ যখনই 16কে দেখছি, 16কে আমি বলতে পারি 16/1 p/q আকারে লিখতে পারি। কিন্তু রুটের মধ্যে দুই একটা কি সংখ্যা? দুই একটা পূর্ণবর্গ সংখ্যা না, দুই পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এখানে এর মধ্যে দুখানার সংখ্যা একই সংখ্যা গুণ অবস্থায় নেই। বলো একদম ঠিক। √2, √3, √7, √31, √15 এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। ক্লিয়ার? তাহলে ইরেশনাল নাম্বার যখন পড়বো তখন এটা আবার বলবো। কিন্তু আমরা এখন যেটা পড়লাম সেটা হচ্ছে নন টার্মিনেট ডেসিমেলকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল আর একটা নন টার্মিনেটিং নন রিপিটিং ডেসিমেল। এবং এদের মধ্যে নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল হচ্ছে মূলদ সংখ্যা, আর নন টার্মিনেটিং নন রিপিটিং ডেসিমেল সবসময় অমূলদ সংখ্যা। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এবং প্রত্যেকে পরিষ্কার বুঝতে পেরেছে। ওকে, এবার দেখো অমূলদ সংখ্যায় চলে এলাম। তাহলে আমরা এতক্ষণ অবধি যা পড়লাম, মানে এর আগে অবধি, এখানে অবধি, এই জায়গা অবধি আমি পুরোপুরি র্যাশনাল নাম্বার পড়েছি। এবং এরপরে যখন আমি এখানে ঢুকলাম সেখানে আমি র্যাশনাল এবং ইরেশনাল নাম্বার, মানে মূলদ এবং অমূলদ দুটো সংখ্যা নিয়ে আলোচনা করেছি। এবং এখানে আমরা অমূলদ সংখ্যায় ঢুকেও পড়লাম। তাহলে আলটিমেট আমাদের সার্কেলটা পুরো পূর্ণ হলো যে আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের যে সেট, সেই রিয়েল নাম্বারের সেটের মধ্যে আমরা দেখেছিলাম দুটো পার্ট। একটা হচ্ছে র্যাশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ওকে, তাহলে আশা করবো এই দুটো পার্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে এবং তোমরা খুব ভালো রকম বুঝতে পেরেছো। তাহলে আলটিমেট ইরেশনাল নাম্বার হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদের আমরা অমূলদ সংখ্যা বলে থাকি বাংলায়। তারা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদের আমরা p/q আকারে লিখতে পারবো না, যেমন আমি এক্ষুনি উদাহরণ দিলাম √2, মানে রুটের মধ্যে যদি কোনো প্রাইম নাম্বার থাকে, শুধু প্রাইম নাম্বার বললে হবে না, যদি একটা পূর্ণবর্গ সংখ্যা না থাকে, অপূর্ণবর্গ সংখ্যা থাকে বা পারফেক্ট স্কোয়ার নাম্বার না থাকে, তাহলে সেই সমস্ত সংখ্যাকে আমরা বলবো কি? ইরেশনাল নাম্বার। তাহলে আমরা √2 লিখতে পারি, √3 লিখতে পারি, √5 লিখতে পারি। এটা হচ্ছে সবসময় অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। আর কি লিখতে পারি? পাই লিখতে পারি। পাই ভ্যালু এক্ষুনি বললাম, দশমিকের পরে আমরা জানি না কতগুলো সংখ্যা আছে, বা এরকম একটা সংখ্যা লিখতে পারি 3.14578557 এরকম চলছে। এরপর জানি না কোথাও রিপিট হচ্ছে কিনা, রিপিট হচ্ছেই না, চলতেই থাকছে। তাহলে আলটিমেট এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলে থাকি অমূলদ সংখ্যা, যেগুলোকে আমরা p/q আকারে লিখতেই পারবো না। কারণ কি? এই যে √2কে তুমি বলবে দাদা √2কে তো আমি √2/1 লিখতে পারি, কিন্তু √2 কি p হতে পারে? p এর আলটিমেট ডেফিনেশন কি? p হচ্ছে সবসময় কি হবে? ন্যাচারাল নাম্বার হবে বা হোল নাম্বারের সেট হবে। পি সবসময় পি এর ক্ষেত্রে আমি পিকে আমরা ডিফাইন করি কি করে? পি হচ্ছে হোল নাম্বারের সেট, মানে 0 এবং তার সঙ্গে ন্যাচারাল নাম্বারের যে সেট, সেই নাম্বারগুলোর মধ্যে পি বিলং করে, ঠিক আছে। মানে সেই নাম্বারগুলোর মধ্যে একটা নাম্বার পি হতে পারে। তাহলে পি কখনো √2 হতে পারে না। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ঠিক। তাহলে কখনোই এই ধরনের সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো না, তাই এদের আমরা কি বলে থাকি? অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। আচ্ছা,
এবার এই যে সমস্ত গল্প বললাম, সমস্ত গল্পেরই আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা চার্ট দিয়ে দিয়েছি, এটা তোমাদের পকেট চার্ট বলতে পারো, এবং এই চার্টটা দেখলেই তোমাদের সব জিনিস মনে পড়ে যাবে। ঠিক আছে, এই চার্টটা একবার তোমরা দেখে নেবে, তোমাদের দেখবে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা টাইপ ওয়ানের অঙ্কে প্রবেশ করব। টাইপ ওয়ান, যেখানে আমরা এই যে ক্লাসিফিকেশন অফ নাম্বার দেখলাম, সেই ক্লাসিফিকেশন অফ নাম্বারসের ওপর বেস করে প্রশ্নের সলিউশন করব। চলে আসি প্রথম প্রশ্নে। বলছে সব স্বাভাবিক সংখ্যা এবং জিরোকে একত্রে কি সংখ্যা বলা হয়? তাহলে অল ন্যাচারাল নাম্বারস অ্যান্ড জিরো আর কল্ড ড্যাশ নাম্বার। তাহলে আমরা জানি যে ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে কোন সেট না? ওয়ান। কালি চেঞ্জ করিয়ে আনি, দাঁড়াও, বলো কোন কালি নেব? দাদা এই কালিটা নিই। তা ওয়ান, তার সঙ্গে দুই, তার সঙ্গে তিন, তার সঙ্গে চার, এরম করে করে যে সেট তৈরি হয় সেই সেটটাকে আমরা বলি প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সেট। এবং সেই সেটের মধ্যে যদি জিরোকে ঢুকিয়ে দিই, তাহলে সেই সেটটা কী নাম্বারের সেট হয়ে যাবে? হোল নাম্বারের সেট, বা বলতে বলতে পারি আমরা অর্ণাত্মক পূর্ণ সংখ্যার সেট। ওকে, বলে দেয় একদম ঠিক। তাহলে দেখো হোল নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, এম 0 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যার, আচ্ছা এখানে বাংলাটা একটু উল্টোপাল্টা আছে, ইংলিশটা পড়ি। এম ইজ দ্য নাম্বার অফ প্রাইম নাম্বারস বিটুইন 0 to 50। তাহলে হচ্ছে 0 থেকে 50-এর মধ্যে, 0 থেকে 50-এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে, যতগুলো প্রাইম নাম্বার আছে মানে কাউন্ট, যতগুলো প্রাইম নাম্বার আছে মানে তার মানে হচ্ছে টোটাল কাউন্ট অফ প্রাইম নাম্বার, সেই কাউন্টটা কত সেটা এম দিয়ে প্রকাশ করা হচ্ছে। ক্লিয়ার? বলে একদম ঠিক। এন ইজ দ্য নাম্বার অফ প্রাইম নাম্বারস বিটুইন 50 অ্যান্ড 100। তাহলে 50 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বারের কাউন্টকে আমরা এন দিয়ে প্রকাশ করছি। দেন হোয়াট ইজ এম এন ইকুয়াল টু? তাহলে এম এন ইকুয়াল টু, না এখানে একটা ভুল আছে, এম এন নয়, এম মাইনাস এন, এম মাইনাস এন ইকুয়াল টু। তাহলে এম মাইনাস এনের ভ্যালু কত? তাহলে আমরা জানি যে 0 থেকে 100-এর মধ্যে, 0 থেকে 100-এর মধ্যে টোটাল 25টা আছে। তার মধ্যে আমি বলেছিলাম যে টোটাল যদি 4টে পার্টে ভাগ করি তাহলে রেশিও কী থাকে? রেশিও কী থাকে কে বলবে? অর্থাৎ 9:6:6:4, এই ব্যাপারটা তখন বলেছিলাম যে এর ওপর প্রশ্ন আসবে। এখন দেখতে পাচ্ছ, তাহলে প্রথম দেখো 9টা হচ্ছে 0 to 25, এখানে তারপরে 6টা হচ্ছে কোথায় না 26 থেকে 50। তাহলে বলবো যে 0 to 50 কতগুলো আছে না 9 + 6 15টা। সিমিলারলি পরের 50 থেকে 100-এর মধ্যে কতগুলো আছে? 6 + 4 10টা। তাহলে 15 - 10 কত হয়? 5 হয়। তাহলে এম এর ভ্যালু কত ছিল? 15। এন এর ভ্যালু কত ছিল? 10। ডিফারেন্স কত? 5। অপশান বি কারেক্ট আনসার। বলো কেমন লাগলো? খুব সুন্দর লাগলো, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, 40 এবং 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? কি বলা যাবে? একদম বলা যাবে। আমি তো দেখেছিলাম যে 40-এর ঘরে টোটাল 3টে মৌলিক সংখ্যা ছিল, হ্যাঁ কি না? আমি তো এই জন্যই তোমাদের বললাম যে ব্যাপারটা আমি যখন পড়াচ্ছি তখন এর নিশ্চয়ই কোনো একটা গল্প আছে এর পেছনে। ঠিক আছে, গল্প না থাকলে আমি সেই জিনিস পড়াবো না। কোথায় গেলাম? ইয়েস, হিয়ার। তাহলে দেখো 40 থেকে 50, তার মানে আমি বলেছিলাম যে কোথায় কোন গল্পে ভাববো। দেখো 26 থেকে 50, সরি 3টে না, দুটো ভুল বল, হ্যাঁ 3টে আছে। 26 থেকে 50-এর মধ্যে বলেছিলাম দেখো আমি তিনটে ভেবে নেবো, তিনটে কী কী? 29, 31, 37, 41, 43, 47। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 6টার মধ্যে 3টে হচ্ছে, বাকি 26 থেকে 40-এর মধ্যে, আর 40 থেকে 50-এর মধ্যে 3টে। ঠিক আছে, 41, 43, 47। তাহলে যার চোখে এই ছবিটা ভাসবে সে কোনোভাবেই আর মাথায় ভাবতে যাবে না যে 41, 42 তো প্রাইম নাম্বার নয়, 43 প্রাইম নাম্বার, 44 তো প্রাইম নাম্বার নয়, এরম সে ভাববে না। সেই টাইমটাই সে নষ্ট করবে না, সে ডাইরেক্ট বলবে 6টার মধ্যে এই গ্রুপে 26 থেকে 50-এর মধ্যে 3টে আছে। তাহলে আলটিমেট 3 হয়ে যাবে কারেক্ট আনসার। বলে দেয় একদম ঠিক। তাহলে অপশান সি। তো অঙ্ক প্রশ্ন দেখেই আনসার দাগ দেবে। ওকে, নিচের কোন জোড়াটি সহমৌলিক সংখ্যা জোড়া গঠন করে? আচ্ছা, সহমৌলিক মানে হচ্ছে আমরা কী বলে থাকি? কো প্রাইম। তাহলে হুইচ আর দ্য গিভেন পেয়ার্স ফ্রম এ কো প্রাইম নাম্বার পেয়ার। তাহলে এদের মধ্যে কো প্রাইম নাম্বারের পেয়ার কোনটা? তাহলে কো প্রাইম নাম্বার আমরা জানি যে সমস্ত সংখ্যার, যে দুটো সংখ্যার এইচসিএফ কী হবে? 1 হবে, বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 হবে। তাহলে 21 আর 42, 21 দুগুণে 42, তাহলে এটা কখনো হতে পারে না, ডাইরেক্ট গুণিতক। তার মানে 21 আর 42-এর এইচসিএফ কত? 21, এটা হতে পারে না। 9 7 63, ডাইরেক্ট গুণিতক, এ হতে পারে না। 36 15,
15-র মধ্যে 3 আছে, 36-এর মধ্যে 3 আছে, হতে পারে না। মানে 15-কেও 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 36-কেও 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, কারণ হাইয়েস্ট কমন ফ্যাক্টর কখনো 1 হতে পারে না। 11 আর 21 এর মধ্যে দেখতে পাচ্ছি যে 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে নেই। ক্লিয়ার? একদম ঠিক। 5, নিচের কোন সংখ্যা জোড়া পরস্পরের সাথে আপেক্ষিক মৌলিক? আচ্ছা, আপেক্ষিক মৌলিক বা রিলেটিভ মৌলিক বা আমার বলতে পারি কো প্রাইম, একই গল্প। ওকে, তাহলে এবার দেখো এখানে তুমি দেখবে যে কো প্রাইম, তাহলে আলটিমেটলি যদি কো প্রাইম মানে আপেক্ষিক মৌলিক এটা না জানো, তাহলে এই অঙ্কটা করতেই পারবে না, এটা কোন নতুন টার্ম মনে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবো আপেক্ষিক মৌলিক বা রিলেটিভলি প্রাইম, দ্যাট ইজ কো প্রাইম অনলি। ওকে, তাহলে 103, 113 এরা কি, এরা পরস্পর কি কো প্রাইম? 51, 179, 27, 51। আমি প্রথমে দেখি বুঝতে পারছি যে 3, 9, 27, 3, 17, 51, তার মানে এর মধ্যে 3 আছে, রেড হতে পারে না। 98, 567, 7, 14, 98, 7কে দিয়ে এখানে 7, 8, 56, 7, 1, 7, 7 আছে, 7 দুজনকে ভাগ যাচ্ছে। 51 হচ্ছে 7, 13, 51, আর 119, 7, 17, 119, 7 আছে এখানেও। 103 আর 113 লাস্ট একটা পেয়ার পড়ে থাকছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো আর আর কোনো অপশানই নেই, তাহলে এটাকে চেক করার দরকার নেই, 3টে তো অলরেডি এলিমিনেট করে দিয়েছি, তাহলে এটাকে চেক করার দরকার আছে? ওটা না, একদমই নেই। কোন ধরনের সংখ্যা সহমৌলিক নয়? কোন ধরনের সংখ্যা সহমৌলিক নয় মানে কোন ধরনের সংখ্যা কো প্রাইম নয়? সেই সমস্ত সংখ্যাই যাদের মধ্যে কমন ফ্যাক্টর 1 ছাড়াও অন্য কোনো সংখ্যা লুকিয়ে থাকবে, বলে একদম ঠিক। তাহলে যে কোনো দুটো মৌলিক সংখ্যা, যে কোনো দুটো মৌলিক সংখ্যা কি কো প্রাইম হতে পারে? বলো, যে কোনো দুটো মৌলিক সংখ্যা, যে কোনো দুটো মৌলিক সংখ্যা আমি বললাম যে 2 আর 9, এটা কি মৌলিক হতে পারবে? যে কোনো দুটো মৌলিক এই কো প্রাইম হতে পারবে? একদম হতে পারবে। আচ্ছা, তাহলে আমি যদি আর একটা এরকম সংখ্যা বলি, 2 আর 2 নিলাম না, সাপোজ বললাম 3 আর 5, হতে পারবে? একদম ঠিক। এদের মধ্যে কমন ফ্যাক্টর কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি? 1। তাহলে যে কোনো দুটো মৌলিক সংখ্যাই কো প্রাইম হতে পারে। আমি বলেছিলাম না যে মৌলিক দুটো সংখ্যাই যদি আমার মৌলিক সংখ্যা হয় প্রাইম প্রাইম, তাহলে সবসময় তারা কো প্রাইম নাম্বার হবে। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে যে কোনো দুটো পরপর বিজোড় সংখ্যা, যে কোনো দুটো পরপর বিজোড় সংখ্যা কখনো কিন্তু কো প্রাইম নাম্বার হতে পারবে না। যেমন আমি বললাম বিজোড় সংখ্যা মানে এরা 2 দিয়ে ভাগ যায় না, তাহলে বললাম 15 আর এরপরে হচ্ছে 17, সরি এটা ভুল বললাম আমি, যে কোনো দুটো, আমি এখানে জোড় সংখ্যা ভেবেছি, ভেরি সরি, যে কোনো দুটো পরপর বিজোড় সংখ্যা এরাও হতে পারবে। তাহলে দেখো, যে আমাকে বলেছে যে কোন ধরনের সংখ্যা সমমৌলিক নয়, কোনটা কো প্রাইম হতে পারবে না, তাহলে ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে যে কোনো দুটো মৌলিক সংখ্যা, এরা সবসময় কি দেখতে পাচ্ছি, এরা সবসময় কো প্রাইম নাম্বার, আমি প্রথমেই বলেছি, তাহলে এটা হতে পারবে। ওকে, তাহলে যে কোনো দুটো পরপর বিজোড় সংখ্যা, যেমন ধরো বললাম 13, 15, 15 যদিও প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা নয়, কিন্তু 13 মৌলিক সংখ্যা, তাহলে এটা অলওয়েজ কিন্তু কো প্রাইম নাম্বার। যে কোনো দুটো বিজোড় সংখ্যা পরপর সবসময় বসে থাকলে তারা সবসময় কো প্রাইম নাম্বার হিসেবে ট্রিট হবে, তাহলে এটাও কো প্রাইম নাম্বার। তাহলে যে কোনো দুটো পরস্পর সংখ্যা, যে কোনো দুটো পরপর সংখ্যা, যে কোনো দুটো পরপর সংখ্যা আমি বলতে পারি 13, 14 কো প্রাইম নাম্বার, 14, 15 কো প্রাইম নাম্বার। ঠিক আছে, আমি বললাম 9, 10 কো প্রাইম নাম্বার। তাহলে যে কোনো দুটো পরপর সংখ্যা এটা অলওয়েজ কো প্রাইম নাম্বার। ক্লিয়ার? বলো তো একদম ক্লিয়ার। তাহলে এটাও হতে পারে কো প্রাইম নাম্বার। তাহলে একমাত্র পড়ে থাকে অপশন ডি, তাহলে এই হবে কারেক্ট আনসার, যেখানে দেখতে পাচ্ছি যে কোনো দুটো পরপর জোড় সংখ্যা। আরে জোড় সংখ্যা মানে তো তাদের মধ্যে কমন ফ্যাক্টর 2 লুকিয়ে আছে, যেমন বললাম 12, 10, 12। ঠিক আছে, বললাম 42, 44, 42 আর 44 জোড় সংখ্যা, মানে মধ্যে গ্যাপ কত, 2 করে। তাহলে এদের মধ্যে সবসময় দেখতে পাচ্ছি 2 একটা কমন ফ্যাক্টর লুকিয়ে আছে, দেখো 2 দিয়ে ভাগ যায়, একো 2 দিয়ে ভাগ যায়, একো 2 দিয়ে ভাগ যায়, একো 2 দিয়ে ভাগ যায়, তাহলে এরা কখনো কো প্রাইম নাম্বার হতেই পারে না। তাহলে অপশন ডি হবে আমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি একটি বিজোড় যৌগিক সংখ্যা? বিজোড় কিন্তু যৌগিক সংখ্যা মানে অড কিন্তু কম্পোজিট নাম্বার, তার মানে কি, যেটাকে 2 দিয়ে ভাগ যাবে না, কিন্তু তাদের মধ্যে 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরও কোনো ফ্যাক্টর লুকিয়ে থাকবে। ঠিক আছে, যেমন দেখো 13, 13 কি দেখতে পাচ্ছি, অড নাম্বার, কিন্তু এটা প্রাইম নাম্বারও বটে। ঠিক আছে, কম্পোজিট নাম্বার না, কারণ 13কে 1 এবং 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। সিমিলারলি 17 একটা অড নাম্বার, কিন্তু একে 1 এবং 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 12, 12 তো নিজে অড নাম্বারই নয়, 12 হচ্ছে ইভেন নাম্বার। 15 এটা অড নাম্বার, কিন্তু একে 1 এবং 15 ছাড়াও 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, তার মানে এটা হচ্ছে অড নাম্বার কিন্তু কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? তা আমাকে বাঁচতে হবে কি নাম্বার না, অড বিজোড় সংখ্যা, কিন্তু সেটা হচ্ছে এটা কি সংখ্যা, যৌগিক সংখ্যা। ক্লিয়ার? এখানে যৌগিক স্পেলিংটা ভুল আছে, ওই কাজ সব জায়গায় পড়েনি, কেন জানি না। 8,
তাহলে একটা অমূলত সংখ্যা খুঁজে বার করতে হবে। অমূলত সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যার মধ্যে রুটের মধ্যে আমি দেখবো পূর্ণবর্গ সংখ্যা নেই। দেখো 2 আর 3 একটা করেই ডিজিট আছে, তার মানে 2 3 6, তাহলে 6 তো একটা কি সংখ্যা? 6 কি একটা পূর্ণবর্গ সংখ্যা না অপূর্ণবর্গ সংখ্যা? তার মানে 6 হচ্ছে √6 হচ্ছে কি অমূলত সংখ্যা, তখন অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বাকি 11/8 একে p/q আকারে লেখা যায়, তার মানে এটা মূলত 2/3 p/q আকারে লেখা যায়। 9কে আমরা √9 কে আমরা 3 লিখতে পারি, 3কে 3/1 মানে p/q আকারে লিখতে পারি, তার মানে এটা সবাই হচ্ছে মূলত সংখ্যা। সব অমূলত সংখ্যা হলো ড্যাশ সংখ্যা। তাহলে সব অমূলত সংখ্যা কি সংখ্যা বল? তাহলে মূলদ আর অমূলদ, মূলদ আর অমূলদ এদের নিয়ে আমরা কি তৈরি করছি? বাস্তব সংখ্যা। প্রথমেই তো বলেছি। তাহলে বাস্তব সংখ্যা যাকে আমরা বলে থাকি রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে বাস্তব সংখ্যা দেখতে পাচ্ছি অপশন। ব্যাস, চোখ দেখবো যেখানে বাস্তব সেটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। যে পুরো ক্লাসটা আগের পুরো থিওরিটা ভালো করে দেখেছে সেই সব প্রশ্ন ছুটকিতে রাখতে হবে। এরা প্রশ্ন কিন্তু পরীক্ষা থাকবে আবার, ঠিক আছে? সব মূলত সংখ্যা হলো ড্যাশ সংখ্যা। তাহলে সব মূলত সংখ্যা, সমস্ত মূলত সংখ্যা কি সংখ্যা? বলে দেয় স্বাভাবিক সংখ্যা। সব মূলত সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা হতে পারে না, কারণ স্বাভাবিক সংখ্যা মানে আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার ঠিক আছে, কিন্তু সব মূলত সংখ্যা তো, সব ন্যাচারাল নাম্বার মূলত সংখ্যা, কিন্তু সব মূলত সংখ্যা যেমন আমি বললাম যে 3/4 এটা কি ন্যাচারাল নাম্বার না? নয়। তাহলে আমি আর বলতে পারি না স্বাভাবিক সংখ্যা, বলতে পারি না পূর্ণ সংখ্যা, বলতে পারি না। বাস্তব সংখ্যা অবশ্যই বলতে পারি, কারণ বাস্তব সংখ্যার মধ্যে আমি দেখতে পাচ্ছি কি আছে, মূলত সংখ্যা আছে। তার আলটিমেট বাস্তব সংখ্যা হচ্ছে মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে গঠিত, কারণ অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে একটা পার্ট হচ্ছে মূলত সংখ্যা, তাহলে সব মূলত সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? একদম ক্লিয়ার। একটি মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা প্রাইম নাম্বারের ক্ষেত্রে কী হতে পারে? এর দুইটির বেশি গুণনীয়ক থাকে না। প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমি কি দেখব না, প্রাইম নাম্বারের ক্ষেত্রে এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো ফ্যাক্টরই নেই। এক এবং সেই সংখ্যা ছাড়া কোনো ফ্যাক্টরই নেই, তার মানে দুইটির বেশি গুণনীয়ক থাকে, কথাটা ভুল। ঠিক আছে, দুইটির বেশি গুণনীয়ক থাকে না। এটি নিজে এবং এক দ্বারা বিভাজ্য, একদম। তাহলে যে সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকেই আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে থাকি। তাহলে আলটিমেট এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, যে এক এবং সেই নিজের সংখ্যা দিয়ে বিভাজ্য। এর কোনো গুণনীয়ক নেই, এটাও ভুল। এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, এটাও ভুল। অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। নিচের কোনটি অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে না, অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। কারণ কি? আমরা বলেছিলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বারের মধ্যেই একটা পার্ট হচ্ছে মৌলিক নাম্বার। ক্লিয়ার? বা স্বাভাবিক সংখ্যা। নিচের কোন জোড়াটি যমজ মৌলিক সংখ্যা? টুইন প্রাইম। ঠিক আছে, তাহলে টুইন প্রাইম হচ্ছে, খুব ভালো করে মনে রাখবে, এটাও খুব একটা দারুণ একটা কনসেপ্ট। টুইন প্রাইম বা যমজ মৌলিক। যমজ মৌলিক হচ্ছে সেই সমস্ত মৌলিক যাদের মধ্যে গ্যাপ 2 করে, যেমন হচ্ছে 3 5, গ্যাপ কত? 2। যাদের মধ্যে ডিফারেন্স 2, 5 7, এদের মধ্যে ডিফারেন্স কত? 2। ঠিক আছে, 7 9, এদের মধ্যে ডিফারেন্স কত? 2। কিন্তু এটা টুইন প্রাইম নাম্বার নয়, কারণ হচ্ছে 9 তো প্রাইম নাম্বার নয়, 9 তো কম্পোজিট নাম্বার, তাহলে এটা কিন্তু টুইন প্রাইম নাম্বার নয়। তাহলে সেই রকমই গল্প এখানে বলেছে, ভালো করে দেখো। 11 আর 13, তাহলে আলটিমেট টুইন প্রাইম নাম্বার হতে গেলে এটা কিন্তু কো প্রাইম নাম্বার নয়, গুলিয়ে ফেলবে না। টুইন প্রাইম নাম্বার হচ্ছে দুটো প্রাইম নাম্বার, যা দুজনেই প্রাইম নাম্বার, দুজনেই প্রাইম নাম্বার। কম্পোজিশনটা কীরকম? প্রাইম প্রাইম, দুজনেই মৌলিক সংখ্যা, কিন্তু এদের মধ্যে গ্যাপ হবে 2। এদের মধ্যে বিয়োগফল কত? 2 করে 2 হবে, এটা কিন্তু মাথায় থাকতে হবে। তাহলে 11 13 এখানে হচ্ছে 2 বিয়োগফল, এবং 11 হচ্ছে আমার প্রাইম নাম্বার, 13 প্রাইম নাম্বার, তাহলে এটা আনসার হতে পারে না। আমি বলেছি কোনটা নয়, ঠিক আছে? 71 73 জনই প্রাইম নাম্বার এবং গ্যাপ কত? 2, তার মানে এটা হতে পারে না। 131 133 পরে আসছি। 191 193 এখানে দুজনেই প্রাইম নাম্বার এবং এরা হচ্ছে, তার মানে টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার 9 খুঁজতে হবে। 133 133 দেখো তো 7 দিয়ে ভাগ যায় কিনা? 7 1 7 63, কত? 7 9 63, 19 7 133। যার নামটা মুখস্থ নেই সেই এই ধরনের প্রশ্নগুলো খুব ভালো করে ভুল করে। আবার 19 × 7, ঠিক আছে, এখানে আর একটা অপশান দিয়ে দেয় যে উপরের মধ্যে কোনোটাই নয়, তোমরা দাগ দিয়ে চলে আসবে, কারণ 131 দেখে মনে হবে এটা প্রাইম নাম্বার, কিন্তু এটাকে কখনোই প্রাইম নাম্বার নয়, কারণ এর মধ্যে ফ্যাক্টর 1 এবং 131 ছাড়া 19ও লুকিয়ে আছে, 7ও লুকিয়ে আছে। একদম ঠিক, তার মানে এটা আমার আনসার হতে পারে। এটাই হচ্ছে আমার আনসার, যেখানে দুটো সংখ্যার মধ্যে গ্যাপ 2 কিন্তু 133 প্রাইম নাম্বার নয়, এটা হচ্ছে কম্পোজিট নাম্বার। বলবো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। 13 এ এবং বি বিজোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? আচ্ছা, এই কনসেপ্টে বলেছি
যে এ আর বি দুটোই বিজোড় সংখ্যা, তার মানে হচ্ছে অড প্লাস অড। ঠিক আছে, তাহলে অড এবং অড এদের যোগফল কত হয়, দুটো অড সংখ্যার যোগফল কত হয়, দাদা 3 এবং 5 এদের যোগফল কত দাদা 8। তাহলে 8 কি সংখ্যা, ইভেন। তাহলে অলওয়েজ অড প্লাস অড একটা ইভেন নাম্বার তৈরি করে, একটা দুটো অড সংখ্যার যোগফল একটা ইভেন নাম্বার হয় বা একটা জোড় সংখ্যা হয়। তাহলে এখানে দেখো, তাহলে আলটিমেট এ আর বি যদি বিজোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা, মানে অবশ্যই অড আর অড যোগ করে যেখানে আমি পেয়েছি সেটাই হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এ প্লাস বি হয়ে যাবে একটা ইভেন নাম্বার, বলে দেয় একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, এ আর বির জন্য বিজোড় সংখ্যা, তাহলে এদের সাম কি হবে, একটা জোড় সংখ্যা হবে, একমাত্র সামই হবে, আর কোনোটা হবে না। নিজেরা ট্রাই করে দেখবে, কোনোটা হবে না। ক্লিয়ার? 14 নম্বর, এ একটি পূর্ণ সংখ্যা, বি একটি স্বাভাবিক সংখ্যা, তবে বি মাইনাসে কী হবে। সবসময় ধরনের প্রশ্নে আমাকে জেনে নিতে হবে যে পূর্ণ সংখ্যা বলেছে, পূর্ণ সংখ্যা মানে কি, ইন্টিজার্স। তাহলে আমি বলতে পারি যে ইন্টিজার্স যখন, তাহলে হতে পারে নেগেটিভ সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা মানে এটা সবসময় পজিটিভ, মানে হচ্ছে 1 থেকে শুরু করে 1 2 3 4 এরকম করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ সংখ্যা আছে। তাহলে বলেছে এ পূর্ণ সংখ্যা, তাহলে আমি বললাম বি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বি বললাম 1, ঠিক আছে। আর এ বললাম আমি কত, না এ বললাম আমি -1, এ বললাম -1। তাহলে 1 আলটিমেট 1, আর এখানে মাইনাস মাইনাস হয়ে গেল কি প্লাস, তার মানে 1 + 1 2 হয়ে গেল। তাহলে 2 কী সংখ্যা হলো, তাহলে 2 তো একটা স্বাভাবিক সংখ্যা, 2 তো একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা দাগ দিয়ে চলে আসবো, বা ন্যাচারাল নামে দাগ দিয়ে চলে আসবো, আচ্ছা কোনো ব্যাপার না। তাহলে এবার যদি আমায় বলেছে যে এ একটা পূর্ণ সংখ্যা, 2 একটা স্বাভাবিক সংখ্যা, যদি হতে পারে যে এখানে দুজনেই সেম, এ ইকুয়াল টু বি হতে পারে, কারণ আমরা জানি যে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার, আর ইন্টিজারের মধ্যে আমরা কি থাকে, ইন্টিজারের মধ্যে আমরা নেগেটিভ ইন্টিজারও থাকে, জিরো থাকে, পজিটিভ ইন্টিজারও থাকে, আর পজিটিভ ইন্টিজারই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, পজিটিভ ইন্টিজারে কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে পজিটিভ ইন্টিজারের মধ্যে যদি আমি কি নিয়ে নিই, পজিটিভ ইন্টিজারের মধ্যে থেকে আমি যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে আমি 1 নিয়ে নিই, তার মানে আমার বিকে আমি ধরে নিলাম 1, ঠিক আছে। আর এ হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এই যদি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার মধ্যেও 1 থাকতে পারে, একই না। তাহলে 1 - 1 যদি এ ধরে নিই প্লাস হয়, এটাও +1 এটাও +1, তাহলে এটা 0 হতে পারে, একই না, বলে একদম ঠিক। কিন্তু তাহলে এরা সবসময় কি কখনো কি নেগেটিভ হতে পারে না, কারণ আমি যদি এখানে এটা যেহেতু পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, আমি যদি এখানে বলি যে এর ভ্যালু হচ্ছে -2, তাহলেও দেখো এখানে 1 - -2, এই মাইনাসকে কী করে দেবে, প্লাস করে দেবে। তাহলে সবসময় 0-র পরে আমি দেখতে পাবো স্বাভাবিক সংখ্যা, তাহলে 0-র পরে স্বাভাবিক সংখ্যা, তার মানে এটা হচ্ছে আমি বলবো, আচ্ছা এখানে পূর্ণ সংখ্যাটা এটা হচ্ছে নেগেটিভ পূর্ণ সংখ্যা, মানে এটা হোল নাম্বার ছিল, ঠিক আছে। তাহলে সবসময় বি মাইনাস এ হয়ে যাবে হোল নাম্বার, বা এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? কেন হলো বুঝতে পারলে, যে 0 তো হতেই পারে, এবং 0-র পরে বাকি যে ফিগারগুলো হবে সেগুলো সবাই প্লাস ফিগার হবে, মাইনাস ফিগার দিকে যাবোই না, মানে 0-র পরে পজিটিভ নাম্বার, মানে 0 প্লাস ন্যাচারাল নাম্বার, মানে সবাই হচ্ছে কি হোল নাম্বার। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। কোশ্চেন নাম্বার 15 হচ্ছে 4, 121, 16, 256 সংখ্যাগুলোর সম্পর্কে নিচের কোন সংখ্যাটি সত্য, কোন বক্তব্যটি সত্য আছে। দেখো 4 দেখতে পাচ্ছি, 121 দেখতে পাচ্ছি, 16 দেখতে পাচ্ছি, 256 দেখতে পাচ্ছি, এরা প্রত্যেকেই হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি, প্রত্যেকেই হচ্ছে আমি দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা, হ্যাঁ একদম ঠিক। আর কি দেখতে পাচ্ছি, এরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি বর্গ সংখ্যা, বা এরা বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা। দেখো 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 121কে 11 স্কোয়ার, 16কে 4 স্কোয়ার, 256কে আমরা 16 স্কোয়ার লিখতেই পারি, তাহলে এরা প্রত্যেকেই বর্গ সংখ্যা। তাহলে নিচের কোন বক্তব্যটি সত্য, তাহলে সবগুলো বিজোড় সংখ্যা কখনোই নয়, বিজোড় তো নয়, প্রত্যেকেই জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায়। সবগুলো মৌলিক সংখ্যা, না মৌলিক সংখ্যা তো নয়, মৌলিক সংখ্যা মানে কি, যেখানে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো ফ্যাক্টর লুকিয়ে নেই, সেরকম তো দেখতে পাচ্ছি না, তাহলে মৌলিক সংখ্যা নয়। সবগুলো 7 দ্বারা বিভাজ্য, কোনোটাই 7 দিয়ে বিভাজ্য নয়, 4ও নয়, 121 নয়, 16 নয়, 256 নয়। তাহলে আমি যদি বুঝতেও না পারতাম যে এগুলো বর্গ সংখ্যা নয়, তাহলেও আমার অপশান সি বেঁচে থাকতো, তাও আমি অপশান সি দাগ দিতে পারতাম। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার। তাহলে এই ছিল আমার প্রথম 15টা প্রশ্ন, আর এই 16 নম্বর প্রশ্নটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, যেটা আমি তোমাদের অলরেডি বলে রেখেছি, ঠিক আছে। না পারলে কমেন্টে বলবে, আমি তোমাদের অবশ্যই করাবো।
ওকে, নেক্সট ক্লাসে। তাহলে নেক্সট ক্লাসে আমরা চলে আসবো প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু, এরা টাইপ 2-তে আছে। তাহলে আশা করবো তোমাদের ক্লাস খুব ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকটা জায়গা খুব ভালো করে বুঝতে পেরেছিল। এবং তোমরা এই ধরনের ক্লাস যদি পেতে চাও, যদি আরও বেশি করে পেতে চাও কোয়ান্টিটিতে, তাহলে অবশ্যই ক্লাসটাকে অনেক বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।